আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ, মোল্লাদের আধিপত্য এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে জায়গা থেকে মনে হচ্ছে যেন সামনেটা পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছে বাংলাদেশ। প্রগতিশীল সমাজ এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এবং এটা আমরা বারবার লক্ষ্য করেছি, যখনই নাকি বিএনপি সরকারে থাকে তখন মনে হয় যেন আমাদের অসাম্প্রদায়িকতা, আমাদের সবকিছু হুমকির মুখে পড়ে যায়। উম, আমাদের বাংলাদেশের ইসলামী উগ্রবাদের উত্থানের পেছনে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোর ভূমিকা আছে। ঠিক কতটুকু ভূমিকা আছে? অনেক বড় পরিসর। তো আমরা চেষ্টা করবো এই আলোচনাটা যদি আমরা কন্টিনিউ করতে পারি। তো আসলে বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং অর্থনৈতিক কারণগুলোতে ধর্মের যে প্রভাব, এই দিকগুলোতে কিভাবে বিস্তার করছে সে বিষয়টা নিয়ে সবচাইতে ভালো করে এবং সাবলীলভাবে যে আলোচনা করেন, যার আলোচনা আপনাদের ভালো লাগে, তিনি হচ্ছেন শেখ ফরিদ, একজন ব্লগার, ক্রিটিক, এবং আমি ওনাকে বলি থার্ড আই, যে একটা আই, যে চোখ সবকিছু দেখছে যতটা সম্ভব। ফরিদ ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দৃষ্টিকোণ একাত্তরের সকল দর্শক এবং যারা টেকনিক্যাল বিষয়ে দেখেন এবং আপনাদের যারা শুভানুরাগী সকলকে আমার শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে ইসলামী যে এই যে উগ্রবাদের উত্থানের পেছনে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলো কতটা ভূমিকা রাখছে। প্রথমে যদি আমি আরেক সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণের বাইরেও একটা মূল জায়গা যেটা, সেটা হচ্ছে শিক্ষা। আপনি দেখলেন যে বাংলাদেশে এখন সঙ্গীত শিক্ষক নেওয়ার জন্য একবার বলল হবে না, তারপরে আবার বলল শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে। কিন্তু বিভিন্ন ধরনের মানে ধর্মভিত্তিক সংগঠনের আপত্তির মুখে এবং মন্ত্রী পরিষদে এই বিলটা আবার নাকচ হয়ে গেল। এখন আর সঙ্গীত শিক্ষক নেওয়া হবে না, যদিও আপাত দৃষ্টিতে মনে হয় এটা খুব ছোট বিষয়। আমরা এখান থেকে চলেন, পিছন থেকে চলা শুরু করে। আপনি প্রায়ই একটা কথা বলেন, আপনি কোচিং সেন্টারগুলোতে গিয়ে 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 বসে বসে আপনি এই অনেক কিছু আপনি ভেতরের খবর জেনে আসছেন, যে জামাতিরা কিভাবে আহ, সবকিছু দখল করে নিচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা। আপনি এ ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের। আপনি চমৎকার একটা কথা বলেছেন যে আমি কোচিং সেন্টারগুলোতে দিনে গিয়ে, দিনে না শুধু আমি রাতে সেখানে ঘুমাতাম। কারণ একটা মানুষকে যদি আপনি জানতে চান, আপনার ড্রয়িং রুমে গেলে আপনি আমাকে খুব ভালো মতো খাওয়ালেন, পড়ালেন, বিদায় করে দিলেন, আপনাকে ভালোই মনে হবে। বা আমাকেও আপনি ভালোই মনে, ট্যুরিস্ট ভিসায় পৃথিবীর সব দেশই ভালো লাগে। ট্যুরিস্ট ভিসায় কানাডা গেলেও ভালো লাগে, ট্যুরিস্ট ভিসায় আরবের মরুভূমিতেও ভালো লাগে, ট্যুরিস্ট ভিসায় সুদানে গেলেও ভালো লাগে। কিন্তু যখন আপনি বসবাস করতে যাবেন, তখন কানাডাও যে কত আরাম সেটা আপনিই ভালো জানেন। বাংলাদেশে কি সেটাও আমি ভালো জানি। তো সেই জন্য আমি রাতেও সেখানে থাকতাম, তাদের ঝাড়ুদার পর্যন্ত, ঝাড়ুদারের সাথে বসে গল্প করতাম, কোচিং সেন্টারের দারোয়ানের সাথে কথা বলতাম, শিক্ষক, প্রফেসর, মালিক, ছাত্র, ছাত্রের অভিভাবক, সবার সাথে কথা বলতাম, প্রতিবেশী। তো এই জন্য অনেক অভিজ্ঞতা সঞ্চার করতে পেরেছি। আপনি যে প্রশ্নটা করলেন, আমি বিশ্বাস করেন এটা যখন আমাকে একজন এটা ফটোকার্ড পাঠালো, আমি ভেবেছিলাম এটা ফেক কোনো নিউজ। শুধু তাই না, আপনি যখন এই প্রবেশ করার আগে কথা বললেন তখনও আমি সংশয় হয়েছিলাম, যদি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি আরেকবার এই ফাঁকে নিউজটা দেখলাম, মানে আমি বুঝতেই পারলাম না যে এটা কি কাবুলের সংসদ নাকি এটা ঢাকার সংসদ। আমি বুঝে উঠতে পারতেছি না। এটা তো কাবুলের সংসদে এরকম হওয়ার কথা যে স্কুলে আপনি সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে পারবেন না। আপনি দেখেন এখানে ভাষাগুলো কি ব্যবহার করেছে দেখেন। নিউজ দেখে বলতেছে, আবার আমরা বললে দোষ হয়ে যাবে। আমাদের শেখ হাসিনা বলে দিয়েছে, ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছে, রোকেয়া প্রাচী বলে দিয়েছে, ঠিক আছে, নাহিদ আপা বলে দিয়েছে, লোপা আপা বলে দিয়েছে, এগুলো বলে। তা আমরা একটু পত্রিকা থেকে, যেমন আমি আপনার সামনে এই মুহূর্তে, মানে সত্যি কথা, আমিও কিন্তু আমার আইকে, আপনি আমাকে থার্ড আই বললেন না, আমি আমার আইস গুলোকে আমি বিশ্বাস করতে পারতেছি। যেমন দা বিজনেস স্ট্যান্ডার্ড, কারণ প্রথম আলো যদি বলি বলবে যে এটা দিল্লির পত্রিকা, সেজন্য বিজনেস স্ট্যান্ডার্ড নিলাম।
যদিও প্রথম আলো দিল্লির পত্রিকা না, প্রথম আলো ওয়াশিংটন আর লাহোরের পত্রিকা। যাই হোক, প্রাথমিক সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রী পরিষদের সম্মতি নেই সংসদে শিক্ষামন্ত্রী। আবারও বলতেছি প্রিয় দর্শক, প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগে মন্ত্রী পরিষদের সম্মতি নেই সংসদে শিক্ষামন্ত্রী। কোট আনকোট শোনাইলাম। মানে এটা কিন্তু মোল্লাদের কথা বলা হয়নি, এখানে কিন্তু কোচিং সেন্টার কথা বলা হয় না, এখানে কিন্তু জামাত, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির কারো কথা বলা নাই। কিরকম ভাবে নির্লজ্জ বেহায়ের মতো একজন শিক্ষামন্ত্রী, যিনি কোট টাই পরা এবং তিনি ক্লিন শেপ, আমার তো মোস আছে, ওনার তাও নেই, একেবারে ক্লিন শেপ, মানে যিনি পরিপাটি একজন পাশ্চাত্য চিন্তা চেতনার এবং পোশাকে এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের, কথিত গণতান্ত্রিক রাষ্ট্রের আবার শিক্ষামন্ত্রী, এবং যাকে বলা হতো যে তিনি নাকি সবচেয়ে মানে পরিচ্ছন্ন, অর্থাৎ সবচেয়ে ভালো মানুষ। বলে যে শেখ ফরিদ জামালপুরের সবচেয়ে ভালো ছেলে, বলে না তো এই ছেলে তো সবচেয়ে বড় বেয়াদব। কয় কেমনে? আমরা তো বট গাছ দিয়ে নিচ দিয়ে যাচ্ছিলাম, সে তো উপর থেকে পেশাব করে দিয়েছে। বলে শেখ ফরিদই হচ্ছে জামালপুরের সবচেয়ে ভালো ছেলে। তাহলে ভালো ছেলের দশা যদি এই হয়, তাহলে খারাপ ছেলের কি দশা করে ওই অঞ্চলে আমাদের এই শিক্ষামন্ত্রী প্রমাণ করে দিলেন। শিক্ষামন্ত্রী অর্থাৎ মন্ত্রী পরিষদের সম্মন্ত্রী, মন্ত্রী পরিষদ নিশ্চয়ই এটা জামাতি মন্ত্রী পরিষদ না, মন্ত্রী পরিষদটা নিশ্চয়ই চামড়া নাইপিরের সেই সরসিনা থেকে আসে নাই, সরি চামড়া নাইপিরের সেই বরিশাল থেকে আসে নাই। আবার সরসিনার পীরের যিনি গনিমতের মাল বলেছিলেন 71 নারীদের, তার বাড়ি থেকেও, তার দরবার থেকে মন্ত্রী পরিষদ আসে নাই। এই মন্ত্রী পরিষদটা বিএনপির মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদটা তারেক রহমানের পরিষদ, যিনি নিজেও ক্লিন শেপ। এই মন্ত্রী পরিষদ খালেদা জিয়ার পুত্রের পরিষদ, যিনি এত, আপনি তো শুধু টিপ দিয়েছেন, তিনি একেবারে সব সময় কিভাবে আসতেন আমরা জানি। আমি তার প্রশংসা করেছি যে তিনি একটা আধুনিক নারী। শেখ হাসিনা জীবনে একবার এরকম মেকআপ করে নাই, তার জীবনেও করে নাই তিনি শেখ হাসিনা। এবং এই যে আপনাকে যে টিপ দেখলে অনেকে সমালোচনা করে, খালেদা জিয়ার মতো এত সুন্দর আপনি কিন্তু সাইজে আসেন নাই, এবং সে কিন্তু অনেক বয়সী, সে আমাদের মায়ের বয়সী, আপনার আমার, রাইট? সেই তার খালেদা জিয়ার পুত্রের সংসদ, আবার সেই জিয়ার সংসদ যে জিয়া ক্লিন শেপড, কোনোদিন দাঁড়িয়ে রাখে নাই, তার টুপি মাথায় দেখি নাই, যিনি নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ নাকি কি প্রথম বাংলাদেশ, যিনি গানকে তিনি পারলে জাতীয় সঙ্গীত বানাই ফেলতেন যদি সম্ভব হতো। তার পুত্র, কোন কোন তারেক রহমানের সংসদ এটা, যে তারেক রহমান তার পেশাতে লিখেছিলেন গ্যামলিং। আমাদের ইউকে তার সেই হলফনামা আমাদের হাতে এসেছে, আমাদের আগেই চলে এসেছে, এখন এমন না যে এখন, এটা আমরা যখন তিনি হলফনামা দিয়েছেন তার কিছুদিনের মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম তিনি আধুনিক মানুষ, তিনি গ্যামলিং লিখে ফেলেন। আমরা এর পক্ষে বলেছি, আরে বাবারে বাবা, সাব্বাস তারেক রহমান। কারণ এই মৌলবাদীদের দলের নেতা যে কিনা তার পেশা লেখে গ্যামলার, এটা বিশাল ব্যাপার না, আমাদের ওয়েলকাম জানাইতে হবে। যাই হোক, তো সেই অধিবেশন আরো ভাষা দেখেন, সেই অধিবেশনের সংসদের ভাষা যে মন্ত্রী পরিষদ বাতিল করলো। আমি ভাবতে অবাক লাগে যে ওই সংসদ ভবনটা বানিয়েছেন একজন ইহুদির নকশা। ওই যে সংসদ ভবন আমি জানি ওটা ইহুদির নকশায় বানানো হয়েছে। তার জন্য অদূর ভবিষ্যতে এই সংসদ যে বাতিল করবে না, সেই সংসদ বাদ দিয়ে যদি বলতে পারে বাইতুল মোকাররম অথবা সংসদ হাটহাজারি নিয়ে যেতে হবে, মন্ত্রী পরিষদ বলছে, এটা আমরা অবাক হব না। অথবা সেটা কোনো যাত্রাবাড়ি কোনো মাদ্রাসায় গিয়ে সংসদ বসাইলেও আমরা অবাক হব না। আচ্ছা দেখেন, সেই সংসদ অধিবেশন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দেখেন কি বলেছে, প্রাথমিক স্কুলের সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগে মন্ত্রী পরিষদের অসম্মতি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। যাই হোক, তারপর কি বলেছে দেখেন, ভাষাগুলো দেখেন আপনি, এবং এখানে ফাঁকিটা দেখেন আপনি, নিউজটা দেখেন, এই নিউজটার মাঝখানে দেখেন নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলামের এক প্রশ্ন জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যমান 2 শিফটের বিদ্যালয়ে পর্যায়ক্রমে 1 শিফটে রূপান্তর, বিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীর পড়াশোনা মানসিক চাপ কমাতে আনন্দ শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কি আনন্দ? এখানে তো শিক্ষা বন্ধ করে দিল। দেখেন একসাথে বলছে আনন্দ, মানে শিক্ষা, গান বন্ধ করলে বুঝি আনন্দ হয়। আর এখানে শুভঙ্করের ফাঁকিটা দেখেন কি বলেছে, যে মন্ত্রী পরিষদের আপত্তি। দেখেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সঙ্গীত হিসেবে আলাদা পদ সৃষ্টির যে প্রস্তাব ছিল তা মন্ত্রী পরিষদ বিভাগে চূড়ান্ত বাতিল, অর্থাৎ আপনি এটা নিয়ে আলোচনা করতে পারবেন না। ফলে আপাতত প্রাথমিক বিদ্যালয়ে পৃথক সঙ্গীত শিক্ষক নিয়োগ হচ্ছে না। কারণ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী জানান, প্রশাসনিক কাঠামো, আর্থিক বিষয়াবলী এবং অন্যান্য নানা দিক, ওই যে অন্যান্য নানা দিক, এটা কি আসল কথা বলে নাই।
মানে আসল কথা বলেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। আসল কারণটা হলো এখানে জামাত নিষিদ্ধ করেছে, বলেছে হেফাজত না করবে, চামড়া নাই পীর, চামড়ালা পীরেরা না করবে। তার চেয়ে বড় কথা, বিএনপির ভিতরে তো গুপ্ত, আওয়ামী লীগের ভিতরে যদি গুপ্ত জামাত থাকে, তাহলে সুপ্ত জামাত তো বিএনপির ভিতরে থাকতেই পারে। তো ওই যে বিএনপির ভিতরে যে অজগরের মতো বিএনপিকে তো গিলে গেছে, সেই জামাতিরা না করছে, এটা করা যাবে না। এইবার আসেন, জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল স্বতন্ত্র সংসদের পক্ষ থেকে প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এই পক্ষের বিরোধিতা করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি উঠেছিল। শুধু তাই নয়, এই শিক্ষক বাতিল এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাব দিলে কিন্তু এটা না করার ক্ষমতা, যদি সংসদে আসতো, বাতিল করার ক্ষমতা কারো ছিল না। আর ধর্মীয় শিক্ষক তো আমাদের আছে, আমাদের ধর্ম, প্রাইমারিতে ওইটাই আমি বলতে চাচ্ছি, আমাদের আছে। ধর্মীয় শিক্ষক আছে, ধর্ম তো আছে। ধর্ম শিক্ষা থাকতেও কেন ধর্মীয় শিক্ষক নিয়োগের আসল কথা হলো, এই কথা বলে সঙ্গীত শিক্ষক নিয়োগটাকে বাধাগ্রস্ত করেছে তারা। এটা হলো পরিকল্পিত। কারণ যদি সঙ্গীত থাকে তাহলে জামাতিদের সমস্যা, যদি সঙ্গীত থাকে তাহলে সেটা হেফাজতিদের সমস্যা, যদি সঙ্গীত থাকে তাহলে মাদ্রাসাপন্থী যারা সলিমুল্লাহ খানদের সমস্যা। আপনি কোনো বুদ্ধিজীবীকে প্রতিবাদ করতে দেখেছেন এটার প্রতিবাদ? আপনি কি এখন উদিসিকে প্রতিবাদ করতে শুনেছেন? আমাদের প্রাণের সংগঠন। আপনি কি আরো আমাদের প্রাণের সংগঠন আর একটা আছে, সেটা তো আমরা বলতে শুনতেছি না তাদের প্রতিবাদের। আমরা এখন আনু মোহাম্মদ গ্যাংকে দেখতেছি না। আমরা এখন চক্রবর্তী বামপন্থীদের কোনো বক্তব্য, সাকি তো এখন বাঁয়ে সিগন্যাল দিয়ে ডাইনে মোর, মানে তিনিও এই পক্ষে। সাকিও এখন সঙ্গীত চায় না। হাই রে সাকি, জুনায়েদ সাকি কত গানের মধ্যে দাঁড়ায় থাকতো। তারপরে কে কে চাচ্ছে না। তারপর এখন এখন আমরা বামপন্থীদের আর খুঁজে পাচ্ছি না। সব দোষ তো আওয়ামী লীগের, এই দোষটাও কি আওয়ামী লীগের? এই জায়গাটায় আমি আমি একটু আসতে চাই, যেটা আমার শিরোনামে ছিল, আমরা এখন আর কাউকে দেখি না। যেমন মনে করেন বগুড়াতে শিবপুর বলে একটা জায়গা, আহ, সেই জায়গাটার নাম পরিবর্তন হয় শিবগঞ্জ, সেই জায়গাটার জি, নাম উপজেলার পরিবর্তন নাম। হচ্ছে উপজেলা, জি, সেই উপজেলার নামটা পরিবর্তন হয়ে যাবে। তারপর মনে হয় বগুড়ায় 3টা মন্দির মন্দির তো ভাঙা হচ্ছে, এটাকে একটা খুব নর্মাল ফেনোমেনন ধরে এটা তো গেছি। পুরানো কথা, এটা তো পুরানো পুরানো গান কথা, এটা মন্দির। তো চলছেই। এখন নামগুলো বদল হবে। আপনি তো অনেকগুলো শো করলেন, ওই যে আহ, আহ, কি রামের মূর্তি, রাইট? জি, রামমূর্তি। রাম মূর্তি ভাঙা নিয়ে তো এগুলো তো চলছেই। এই জায়গাটাতে যে সাকি বা এই পুরো গ্যাংটা কথা বলতেছে না, এখানে আসছে রাজনীতি, ধর্ম এবং রাজনীতি, এটা তো পৃথিবী ব্যাপী, কিন্তু এটা একটা আলোচনার বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় ধর্ম কার্ড ধরে যে রাজনীতি, সেটাকে আপনার কাছে কি মনে হয় যে আহ এটা একটু ডিপ আলোচনা হয়ে যায়? কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে 90-এর পর থেকে মনে হয় এইটা আরো বেশি হয়েছে, বা 80-র দশকের পর থেকে ধীরে 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 যে বাড়লো, এই যে আনু মোহাম্মদরা তৈরি হলো, তারপরে জোনাদ সাকিরা তৈরি হলো, ধর্ম নিয়ে যে রাজনীতিটা চলছে, বা রাজনীতি নিয়ে যে ধর্মটা চলছে, এবং মানুষের মনস্তত্ত্বের যে বদল হচ্ছে, সেই মনস্তত্ত্ব বদলে একজন জোনায়েদ সাকিকে তো আসলে গ্রামের একটা কৃষক চেনে না। সন্দেহ চিনে না। তাহলে এই যে গ্রামে গঞ্জে উপজেলায় মহকুমায় সমস্ত জায়গায় যে পরিবর্তন, একটা একটা গোষ্ঠীর তো পরিবর্তন মানসিক হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখলেন? যেমন মনে করেন এরা তো আর প্রতিবাদ করছো না, গ্রামে গঞ্জেও তো সমস্ত এই সংস্কৃতি সৃজনশীলতা এগুলো বন্ধ হয়ে যাইতেছে। এটাকে কিভাবে বলবেন? এই কানেকশনটা তো দুইটা সোসাইটির ওইভাবে নাই আসলে। এটা একটা ভয়াবহ, এই যে যে পতন, এটা আমাদের স্বর্গ পতন ঘটেছে। এই যে আমাদের দেশে আপনি যেটা বললেন, আপনি যদিও সাকিকে একটু ছাড় দিতে চাইলেন, কিন্তু না, সাকিকে ছাড়াইতে পারবেন না, না। আমি ছাড় আনু দিতে চাই না, মোহাম্মদকে আমি বাঁচাইতে বলতে পারবেন না। চাইছি সাকিরা আসলে আসলে একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করে, এক্স্যাক্টলি, কিন্তু তারা কিন্তু সাকিদেরকে আধুনিক। তারা আমরাই কিন্তু আধুনিক। বানিয়েছি সাকিদেরকে জি, জি, আমরা দরকার অবশ্যই, করে। অবশ্যই, অবশ্যই হ্যাঁ, জি, জি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এইখানে আপনি যেটা বললেন 80-র দশক যেমন তেমন 90 দশকেও ছিল। বিশেষ করে 2000 সালের পরে থেকে পুরো বাংলাদেশটা একটা রক্ষণশীল সমাজে পরিণত হতে থাকলো, এবং আজকে তার চূড়ান্ত রূপ সংসদে মন্ত্রিসভা বলে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এইখানে কিন্তু বিএনপি স্বেচ্ছায় এটা করেনি, কারণ সঙ্গীত শিক্ষক নিয়োগ দিলে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ দিতে, এগুলো কিন্তু বিএনপিরই হতো, এবং তাদের একটা বিশাল বাণিজ্য ছিল।
কিন্তু তারা এই সাহসটা পাচ্ছে না, মানে কত ভয়ে আছে এটা আপনি বুঝতে পারছেন? মানে তারা জানে যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে ক্ষমতা থেকে, এটা তাদের ভয়। না আর না না, তাহলে মৌলবাদীদের এখানে একটা প্রশ্ন আমি আপনাকে দুইটা করি, তাহলে আপনার সুবিধা হবে। তার মানে কি আমরা শেখ হাসিনাকে কাওয়ামি মাতা বলা হতো, শেখ হাসিনাকে বলা হতো ভোট ব্যাংকের জন্য উনি হেফাজতকে তোষণ দিচ্ছে, 500 মডেল মসজিদ দিস অ্যান্ড দ্যাট। এখন সেম বিএনপি আসার পরেও সেই। তার মানে কি বিহাইন্ড দ্য সিন আসলে সবসময়ই এই 2000 থেকে বা 90 দশকে ধীরে ধীরে এখন মৌলবাদীরাই আসলে দেশ চালাচ্ছে, মানে ভোট ব্যাংকের বিচারে। এই জায়গাটা আপনি কিভাবে বলবেন, এটা বলেন। ভোট ব্যাংক যত না, তার চেয়ে বেশি হলো তারা মাসল। এখানে মাসল এবং ধর্মীয় অনুভূতি বেশি কাজে দিয়েছে। কারণ এই যে যে ভোট ব্যাংক যেটা আপনি বলতেছেন, এই ভোট ব্যাংক কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে ছিল না, না অতীতে ছিল, না এখন আছে, না ভবিষ্যতে হবে। এটা কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। আওয়ামী লীগ হয়তো মনে করতে পারে যে তারা আমাদের ভোট দিয়েছে, না, ভোট দেয়নি। কোনোদিনই এই মোল্লা গোষ্ঠী কোনোদিনই আওয়ামী লীগকে ভোট দেয় নাই, ভবিষ্যতেও দিবে না, দিতে পারে না। আর এখন যে শক্তিটা আছে, তারা তো এই মোল্লাতন্ত্রের পৃষ্ঠপোষক ছিল। তারা সাপ ও সাপুরে যারা শেখ হাসিনাকে এতদিন দোষলো, তারা এখন কোথায়? 560টা মসজিদ বানানোর জন্য, মডেল মসজিদ, এটা ছিল কিন্তু একটা ট্র্যাপ। এটা ছিল সৌদি আরবের ট্র্যাপ। সেই এমন একটা ট্র্যাপ, সেই ট্র্যাপ থেকে না শেখ হাসিনা বেরিয়ে আসতে পারতেন, না থাকতে পারতেন। তাই ওটা ফাঁদে পড়ে তিনি এটা করতে বাধ্য হয়েছেন। অথচ এখন কিন্তু আর ওই যে যারা এখন দাবি করতেছে চিঙ্কু বামেরা, বা যারা তথাকথিত প্রগতিশীল দাবি করে শেখ হাসিনা দেশকে মৌলবাদী বানিয়েছে, এখন আমার তাদের কাছে প্রশ্ন, এইবার সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করলো কারা? এবারও কি শেখ হাসিনা দায়ী? যদি শেখ হাসিনা দায়ী হয় তার প্রতিবাদ করেন, আর যদি শেখ হাসিনা দায়ী না হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে টু শব্দটি করে দেখেন। করলো মানে না তো। জামালপুরের ভাষায় যদি বলি, একটু এতক্যাত করে দেখেন। ওই যে যে তুই এই যে উহু 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 করতে পারবি না। একটা প্রতিবাদ কত ঘন্টা হয়ে গেছে, আমরা টু শব্দটি শুনিনি। তবে আপনি যে কথাটা বলেছেন, এটা কিন্তু একদিনে হয়নি, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা 1975 সালের 15ই আগস্ট থেকে শুরু হয়েছে, মানে আনুষ্ঠানিকভাবে। শুরু তো 71 থেকেই, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মাধ্যমে। কারণ ধীরে ধীরে এই সোসাইটিটাকে মৌলবাদী বানানো হয়েছে। ধীরে ধীরে এই বাংলাদেশের মানুষগুলোকে জারি সারি গান থেকে, লালন সঙ্গীত থেকে, যাত্রা গান থেকে, সিনেমা থেকে ধীরে ধীরে শেষে হলে বোম পর্যন্ত মারা হয়েছে। এখন বুঝতে পারছেন তো কেন সিনেমা হলে বোম মেরেছিল, কারা মেরেছিল? এটা পরিকল্পিত। এই যে এত ওয়াজ মাহফিল, আমি সরি এটা বলার জন্য, এই যে ওয়াজ মাহফিল যে আসলে ধর্মীয় ধর্মীয় ধর্মসভা ছিল না। আজকে কিন্তু এই যে সঙ্গীত বন্ধ হয়ে গেছে, নাটক বন্ধ হয়ে গেছে, যাত্রা বন্ধ হয়ে গেছে, সিনেমা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু ওয়াজ কালচার। আপনি কি এত হিজাবি কখনো দেখেছেন? আপনার 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 আমার তো দূরের কথা, আমি 20 বছর আগে এরকম দেখিনি। আমাদের সময় তো ছিলই না। আমাদের সময় যদি কেউ ভুলে বোরকা পরে আসতো, তাড়াতাড়ি কলেজে এসে ওই মেয়েটা বোরকাটা খুলে ফেলতো। তাও ওই বোরকা আজকের বোরকার মতো ছিল না, সাধারণ বোরকা। সেটা খুলে ভ্যানিটি ব্যাগে ভরে রাখতো, বা রাস্তায় সে গ্রামটা পার হয়ে বোরকা তার ব্যাগে ভরে ফেলতো। আর আজকে দেখেন 2 বছরের শিশুকে বোরকা পরানো হয়, 2 বছরের মাত্র। যার হাফ প্যান্ট পরার বয়স, তাকে প্যান্ট, যার ডাইপার খোলার বয়স হয় নাই, পরার মানে সারার বয়স হয় নাই, তাকে বোরকা পরানো হয়। তো এটা ধীরে ধীরে এই মৌলবাদী রাষ্ট্র তৈরি করা হয়েছে, মৌলবাদী সমাজ বানানো হয়েছে। উদ্দেশ্য কি জানেন? টার্গেট কি জানেন? মুক্তিযুদ্ধ। এই যে যে মৌলবাদী চর্চা করা হয়েছে, উদ্দেশ্য কি? বাংলা সংস্কৃতিকে ধ্বংস করা। আমি চিঙ্কু বামদের খালুস খালু, তাদের একটা উদাহরণ দেই। আপনিও তাকে শ্রদ্ধা করেন বলে আমি জানি, আমিও তাকে শ্রদ্ধা করি। তিনি হচ্ছেন হায়দার আকবর খান রণ, যার উদ্ধৃতি আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। কারণ তিনিও একদা আমার আদর্শ ছিলেন। আমি জানি না তার পরিবার এখন তার আদর্শ ধারণ করে কিনা, তার দল তার আদর্শ ধারণ করে কিনা, তার চেলারা তার আদর্শ ধারণ করে কিনা, কিন্তু আমি ধারণ করি। আমি শেখ ফরিদ বলে দিতে পারি যে হায়দার আকবর খান রণর আদর্শ তার পরিবার, তার সন্তান ধারণ করে কিনা, তার পরিবার বা তার শিষ্যরা, আমি শেখ ফরিদ ধারণ করি, ওনার সেটা আমি ওনার মেয়ে স্পষ্ট। কানাডাতে লাল বদরের নেত্রী ছিলেন। যাক, উনি লাল বদর হন, যাক শেখ হাসিনার উপর রাগ করে লাল বদর হন, কিন্তু আমার ধারণা তিনি তার পিতার ভাষায় কথা বলেন নাই, যদিও তিনি, আমি বলি তার, আমিও, তিনিও আমার ফ্রেন্ড লিস্টে আছেন। তার পিতার ভাষা আমি কথা বলি। তার পিতা আমার আদর্শিক পিতা। হায়দার আকবর খান রনকে আমি আদর্শিক পিতা মনে করি, ঠিক যেমন বঙ্গবন্ধুকে আমার আদর্শিক পিতা মনে করি। হায়দার আকবর খান, জসিমউদ্দিন মন্ডল, মঈনুদ্দিন খান বাদল, এরা আমার আদর্শিক পিতা। বঙ্গবন্ধু, এরা আমার আদর্শিক পিতা, কোনো সন্দেহ নেই। একদা আনু মোহাম্মদ ছিল আমার আদর্শিক গুরু, পিতা ছিল না। এমনকি এই যে ফ্রড মাজাহার চিঙ্কুবাম, উনিও আমার একদা আদর্শিক আদর্শিক গুরু ছিলেন, এই আনু মোহাম্মদ, কোনো সন্দেহ নাই, যা সত্য সত্যই।
কিন্তু আজকে দেখেন তাদের কি পরিণতি। আনু মোহাম্মদ স্যার একটা প্রগ্রেসিভ মানুষ বলে জানতাম, তার কত বই মানুষ মফস্বলে নিয়ে নিয়ে বিক্রি করতাম আমি শেখ ফরিদ। তার কোনো আর্টিকেল লেখা থাকলে ওই বইটা আমি কিভাবে বিক্রি হবে সেই চিন্তা করতাম, নিজে পড়তাম, অন্যকে দিতাম। এইবার আমি আমার সেই আদর্শিক পিতা হায়দার আকবর খান রনুর কথাটা বলি। তিনি বলেছিলেন, এটা আমি কয়েক জায়গায় বলেছি, আরেকবার বলি, মুসলিম লীগের চরিত্রের মধ্যে একটা ছিল যে তারা বামপন্থীদের সহ্য করতে পারতো না। কারা? মুসলিম লীগ। মুসলিম লীগ বামেরা মুসলিম লীগ হবে, কিন্তু মুসলিম লীগ কোনোদিন বাম হবে না। সুতরাং মুসলিম লীগ কারা আমরা সবাই জানি। আজকে যারা মৌলবাদী, কোট আনকোট বলতে হুবহু বলতেছি, আজকে যারা মৌলবাদী তাদের মূল জায়গাটা কিন্তু একই। মৌলবাদী কারা? মৌলবাদী এখন মোটামুটি বাংলাদেশের মুসলেখা সংসদের মন্ত্রী পরিষদে মৌলবাদী হয়ে গেছে। আমার মতে, মানে হায়দার আকবর খান, কমরেড হায়দার আকবর খান রনুর মতে, এখনকার মৌলবাদীদের স্তম্ভের উপরে, 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে লেখাটাই আমাকে দিয়েছে, লেখাটা এরকম ছিল, উনি লিখেছিলেন যে মৌলবাদীদের 4টি স্তম্ভ, আমি যেটা প্রথম পড়েছি। যাই হোক, বক্তব্য কি, তাদের হলো প্রথম স্তম্ভ ভারত বিরোধিতা, দ্বিতীয় হ্যাঁ, স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ হিন্দু বিরোধিতা, তৃতীয় স্তম্ভ হচ্ছে বাঙালি সংস্কৃতির বিরোধিতা। এখন নতুন করে যোগ হয়েছে নারী বিদ্বেষ। এটা আসলে সবসময় ছিল। তিনি সম্ভবত এইভাবে বলেছিলেন যে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, বাঙালি সংস্কৃতি বিরোধিতা ও নারী বিদ্বেষ হলো মৌলবাদীদের স্তম্ভ 4টি, এইভাবে বলেছিলেন বলে আমি জানি। তাহলে আপনি মিলিয়ে দেখেন, বাঙালি সংস্কৃতির বিরোধিতা মিলে গেছে, কারণ নিশ্চয়ই গানটা সংস্কৃতির মধ্যে পড়ে। তো বাঙালি সংস্কৃতি আর তার উপর বাঙালি সংস্কৃতি, এরা তো গান সহ্য করতে পারবে না। কারণ গান যদি গায়, কারণ মনে করেন ওই যে আমি মুফতি আমির হারামজাদাই বলেন আর খালা জাহারি বলেন জামাতের পোস্টার বয়, এই দুইজনকে আপনি একই মঞ্চে দাবেন ওয়াজ করতে, পাশেই আপনি একটা মাঠে দিবেন, মনে করেন সেখানে গান গাবে মমতাজ, অথবা গান গাবে কোনো লালন শিল্পী, অথবা জেমস, অথবা এনিবডি গান গাইবে। আপনি দেখেন তো কোথায় লোক বেশি হবে? ওদের কথা গানের কিন্তু ওখানে। টিকিট, হ্যাঁ, এবং সেখানে কিন্তু টিকিট কেটে যাবে প্রয়োজনে। এইখানে কিন্তু মাগনা আসবে না, দৌড়ায় দৌড়ায় ধরে নিয়ে যেতে হয়, বেহেস্তের লোভ দেখাইতে হয়, 72টা বইয়ের লোভ দেখাইতে হয়। আজকাল তো হুজুরেরা 72 বউ দিয়ে আল্লাহ বলছে নাকি নবী বলছে যে 72টা হুরিয়ে দেবে। মৌলবীরা এখন বলতেছে প্রতি মাসে মাসে 1000 বিয়ে পর্যন্ত করাবে। মানে এখন বইয়েরও লোভ দেখায় নিতে হয়। এখানে কিন্তু মানুষ টাকা দিয়ে যায় গান শুনতে। তাহলে এই যে স্তম্ভ, এরা তো বাঙালি সংস্কৃতির বিরোধিতা করবেই। কারণ বাঙালি সংস্কৃতির যদি বিরোধিতা না করে, তাহলে তো এই মুক্তিযুদ্ধ বিরোধীরা টিকতে পারবে না। বাঙালি সংস্কৃতি যদি বিরোধিতা না করে, এই সঙ্গীতের বিরোধিতা না করে, তাহলে মন্ত্রী পরিষদকেও তো অজগরের মতো খেয়ে ফেলতে পারবে না। আমি বারবার বলি যে পৃথিবীতে যদি কোনো দেশকে শুধু মোল্লায় ধরে অথবা মিলিটারি ধরে, যে কোনো একটা, তাহলে এই দেশটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আর বাংলাদেশকে মাথায় ধরেছে মোল্লা, লেঙ্গুরে ধরেছে মিলিটারি, তো এই দেশটা কেমনে বাঁচবে? বাঁচতে পারবে না, বাঁচাইতে আমরা পারতেছি না। আমাদের শেষ যে আশাটুকু আছে শেখ হাসিনা, তিনি যদি এবার এসে দেশটাকে রক্ষা করতে পারেন, সেটা একটু আশার বাতি। আমার ধারণা শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসতে পারে, যদি আমি ধরে নিয়েছি তিনি আসবেন, ফিরবেন, কোনো কারণে তিনি যদি না ফিরেন এবং আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় না আসে, তাহলে এই বাংলাদেশ আগামী 10 ইয়ার্স এর মধ্যে মার্শাল্লাহ পাকিস্তানের মতো ভিখারিস্তান হয়ে যাবে, আর আফগানিস্তানের মতো সন্তান বিক্রি করে তাদের খেতে হবে এই বাংলাদেশকে। এবং এই বাংলাদেশের সংস্কৃতিটা এখনই শেষ। মন্ত্রী পরিষদ এই সঙ্গীতের শিক্ষক নিয়োগ বাতিলের স্থায়ীভাবে নিয়োগ বাতিলের মাধ্যমে প্রমাণ করে দিল যে বাংলাদেশ কাবুলের চাইতেও কোনো অংশে কম না, বরং পাকিস্তানের চেয়ে বেশি। পাকিস্তানেও কিন্তু সঙ্গীত বিশাল একটা অঞ্চল জুড়ে আছে। আপনি আপনার কল্পনাই করতে পারবেন না যে পাকিস্তানে এখনো পাকিস্তানে যে হারে সঙ্গীত চর্চা চলে, বাংলাদেশে তার 10 ভাগের 1 ভাগও নাই। না, পাকিস্তান অনেক অনেক প্রগ্রেসিভ। আপনি নুসরাত ফতে আলী খান যখন মারা যায়, তাকে কাওয়ালি গাইতে গাইতে তাকে কবর দিয়েছে। হ্যাঁ, পাকিস্তান কিন্তু অনেক প্রগ্রেসিভ। আমরা যেটা বলি, পাকিস্তানের যে সামরিক বাহিনী 71-এর এবং পাকিস্তানের যে সাধারণ মানুষ, দুটো কিন্তু দুই জিনিস। পাকিস্তানের আপনি যদি আর্ট কালচার এগুলো দেখেন, অনেক বেশি প্রগ্রেসিভ বাংলাদেশের থেকে। বাংলাদেশ ছিল এক সময়, এখন ধীরে ধীরে আমরা গুহা যুগে চলে যাচ্ছি। আপনার আপনার একটা বিষয় আমি জানতে চাই, এই যে নারী, যেটা আমি বলেছিলাম যে নারীদের নিয়ে আমি একটু কথা বলতে চাই। ইদানিং
দেখছি যে এনসিপি, জামাত, এই ধরনের যে মৌলবাদী অর্গানাইজেশনগুলো আছে, ধর্মীয় অর্গানাইজেশনগুলো, তারাও, ইভেন তো এনসিপি তো আসলে ওদেরই অংশ, ওরাও নারীর হিজাব নিয়ে কথা বলে। এবং এখন একটা জিনিস, শরিয়া আইন নিয়ে খুব আলোচনা হচ্ছে, অথচ আপনি যদি দেখেন পৃথিবীর সবচাইতে সেফেস্ট, যেখানে মনে করেন ধর্ষণ হয় না, আম, নাই, একদম চুরি খুবই ডাকাতি হয় না, মোটামুটি সেফ, দুর্নীতি যেটা হয় না। চুরি ডাকাতি হয় না, মানে সেফ কান্ট্রিগুলোর অপরাধ হয় মধ্যে না। আছে। আপনি যদি দুই একটা উদাহরণ দেন, লাইক আইসল্যান্ড, এটা কিন্তু ধর্মনিরপেক্ষ একটা দেশ, এই নিঃসন্দেহে। আইন আর কি। ডেনমার্ক ধর্মনিরপেক্ষ, নরওয়ে বেলজিয়াম। ধর্মনিরপেক্ষ, ফিনল্যান্ড ধর্মনিরপেক্ষ, বেলজিয়াম। সুইজারল্যান্ড ধর্মনিরপেক্ষ, জাপান সিভিল আইন। কিন্তু এখন বলার চেষ্টা করছে যে শরিয়া আইন বাংলাদেশে হলে, এবং বাংলাদেশের নারীরা যদি হিজাব আবৃত হয়ে যায়, মানে নিজেকে ঢেকে ফেলে, তাহলে নাকি ধর্ষণ টর্ষণ এগুলো হবে না, এবং শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে নাকি ধর্ষণ হবে না। তাহলে পৃথিবীতে যে এই যে দেশগুলোর কথা বললাম, এগুলো সবগুলো তো ধর্মনিরপেক্ষ, এবং একটা জাপান শুধু সিভিল আইন, সবই ধর্মনিরপেক্ষ। কমন ল আইনও আছে, যেটা কানাডা। আপনি কি বলবেন এটা নিয়ে আপনার বক্তব্য কি? প্রথমে শরিয়া আইন নিয়ে বাটপাড়িটা আমি তাদের ধরিয়ে দিই আপনাকে একটু ধরে ঐতিহাসিক দেন ভাবে। প্লিজ। জি, তাদের যুক্তিটা শুধু কুযুক্তি নয়, এটা হলো মিথ্যাচার। কুযুক্তি কিন্তু আলাদা জিনিস। মানে জামাল বেরা ভাষায় যদি বলি, ঠাড়া ভরা মিথ্যা কথা। আচ্ছা। এরা বলছে শরিয়া আইন হলে নাকি অপরাধ মুক্ত হয়। তাহলে আফগানিস্তানে আফিম বেচে কারা? আফগানিস্তান পৃথিবীতে সবচেয়ে বেশি কড়া শরিয়া আইন চলে, সৌদি আরবের চেয়েও বেশি। সেখানে নারীরা মুখ দেখাইতে পারে না, টিভিতে আসতে পারে না, পড়ালেখা করতে পারে না। সবচেয়ে কড়া আইন এই মুহূর্তে শরিয়া আইন চলে আফগানিস্তানে। সেইখানে কিন্তু শিশুকে, সন্তানকে বিক্রি করে তারা ভাত খায়, রুটি খায়। চিকিৎসার কথা গুলি মারেন, ওটা আলাপই নেই। তাহলে শরিয়া আইনে কি হয় আমরা আফগানিস্তানের দিকে তাকালেই বুঝতে পারতেছি। এইবার আসেন যে পাটপারি করলো, শরিয়া আইনে খুব ভালো হয়। শরিয়া আইনে যদি সবকিছুই ভালো, তাহলে পাকিস্তানে কিন্তু দুইটা ল কাজ করে একই সাথে। এটা অনেকেই জানে না। আমি অনেক বাংলাদেশের সাংবাদিককে বলেছি, বুদ্ধিজীবী, তারা প্রথমে বিশ্বাসই করে নাই। আর বাসে পড়ে দেখলে কি বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও বিশ্বাস করে নাই। পরে একজন সরাসরি পাকিস্তান হাই কমিশনে ফোন করছে, ফোন করে আমার সত্যতা যাচাই করেছিলেন। মানে তাহলে বুঝেন, ওটা উনি আমাকে বলেছেন, কফরি তোমার কথা তো বিশ্বাস করি নাই, ওর পাকিস্তান হাই কমিশনে ফোন করছি। আমি তাই নাকি স্যার? হ্যাঁ। অনেকে বুঝে গেছে কোন স্যারের সাথে আমার এই কথা হয়েছে। পাকিস্তানে দুইটা ল চলে, একটা হলো আমাদের মতো ব্রিটিশ ল, আর একটা হলো ইসলামী শরিয়া। আপনি চাইলে যে কোনো কোর্টে মামলা দিতে পারেন। আপনি কি জানেন, এই ৭৫ বছর, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত একটা ব্যক্তিও ওই শরিয়া আইনে মামলা করেন, সব সিভিল এই ব্রিটিশ লতে মামলা করছে। এমনকি এই মৌলবীরাও, এমনকি সেখানে যে ব্লাসফেমি আইন নামে যেটা করা হয়েছে, অর্থাৎ গুস্তাকে রাসুল, গুস্তাকে সাহাবার যে ব্লাসফেমি, ফাঁসি চায়, এটাও কিন্তু ব্রিটিশ ল, শরিয়া আইন না। ওইখানে কিন্তু অপশন আছে। যেমন ওইখানে চুরি হলো, আপনি শরিয়া আদালতে যেতে পারেন। ডাকাতি হয়েছে, শরিয়া আইনে যেতে পারেন। আপনি অর্থতস্রুপ, সরিয়ে যেতে পারেন। ধর্ষণ হয়েছে বা অন্য যে কোনো অপরাধ, চুরি চামারি ড্রাগ, যাই হোয়াট এভার ইট ইজ, যত অপরাধ আছে আপনি ইচ্ছা করলে শরিয়া আইনে কোর্টে যেতে পারেন। আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে পাকিস্তানে একটা লোক শরিয়া আইনের জন্য মোল্লারা গেছে? শুনেছেন না, কোনোদিন? ওরা ওই যে সংবিধান ভিত্তিক আইন বা কমন ল, ওদের বোধহয় ওই যে ব্রিটিশের যে কমন ল, ওটারে কি বলে, ওটা ব্রিটিশ কমন ল আছে। তারপর ও জি, সংবিধান ভিত্তিক যে তাদের আইন, ওইটা বোধহয় প্রচলিত বেশি। শরিয়াটা বোধহয় ওরা কেউ যায় না, শরিয়া কোর্ট বোধহয়। সেটাই বলতেছি। কিন্তু আপনি চাইলে ওইখানে যাইতে পারবেন, যায় হ্যাঁ, না কেন? যেতে পারেন, যেতে, হ্যাঁ। সেই প্রশ্নটা করছে। অর্থাৎ মিশ্র এরা যে ব্যবস্থা আর বাটপার, কি। হ্যাঁ। এরা যে বাটপার, তার প্রমাণটা আপনাকে দেখাই দিলাম। এরা কত বড় বাটপার, শরিয়ার কথা বলে। এইবার আসেন বাংলাদেশের কথা, যে এরা বলতেছে শরিয়া আইন হলে দেশ ধর্ষণ হবে না। তাহলে প্রমাণ, এটাও যে মিথ্যা কত বড়, তার প্রমাণ দেখাই দিই আপনাকে। মাদ্রাসা কি স্কুলে থাকে? মাদ্রাসাগুলো কি ঢাকা ইউনিভার্সিটিতে, নাকি মাদ্রাসাগুলো কানাডায় রাখছে, নাকি মাদ্রাসাগুলো আমার জামালপুরে কোন স্কুলের ভিতরে রাখছে? মাদ্রাসা তো মাদ্রাসা, সব মোল্লা নিয়ন্ত্রিত। সেখানে শিশু বলাৎকার কারা করে? যারা শরিয়া আইন চায়। সেখানে বলাৎকার হয় কারা? যারা শরিয়া আইন চাওয়ার জন্য পয়দা হয়, তৈরি হয়, প্রস্তুতি নেয়। এরাই তো মিছিল করে। এই মাদ্রাসা ছাত্র হয়তো আগে বলে যে শরিয়া আইন চাই, শরিয়া আইন, অথচ নিজেই কিন্তু তার মাদ্রাসার ভিতরে শরিয়া আইনটা সে টিকাইতে পারে নাই, কার্যকরী রাখতে পারে নাই। আচ্ছা, যদি শরিয়া আইন দিয়েই যদি নিরাপদ হইতো, তাহলে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশে কত পার্সেন্ট মৌলবী তার বোনের ওয়ারিশটা দিয়েছে, এই প্রশ্ন যদি করি, সেই তো কথা।
তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়। বাংলাদেশে জামাতে ইসলামের কতজন লোক আপনার তার বোনকে ওয়ারিশ দিয়েছে, ভাগ্নেকে ওয়ারিশ দিয়েছে, বা ভাতিজাকে ওয়ারিশটা দিয়েছে। আরেকটা জিনিস আপনাকে বলি, শরিয়া আইন, জামাত নিজেই তো ইলেকশনের আগে বলছে আমরা শরিয়া আইন চাই না, বলে নাই কি? বলেছে। তাহলে শরিয়া আইনটা কে চাইলো? এখন যদি বলেন শরিয়া আইন চান, শরিয়া আইনে তো পীরগিরি চলবে না। ইসলামী শরিয়াতে পীর নাই। ইসলামী শরিয়াতে একটা মাজার থাকতে হবে, সব বুল্ডোজারদের চালায় দিতে হবে, মানবে তারা? এই প্রশ্ন যদি আমি করি, তারা বলতেছে যে হিজাবের সাথে, আসলে হিজাব হলো একটা রাজনৈতিক অস্ত্র এখন। যেমন নামাজ পড়াটা এখন রাজনৈতিক অস্ত্র। নামাজ কিন্তু এখন আর ধর্মীয় বিষয় নেই, হিজাব এখন ধর্মীয় বিষয় নেই। আপনি রাতের 12টায় ছাত্রলীগ গণজাগরণ মঞ্চে আমরা যখন গিয়েছি, নারীদের আমাদের পাশে দেখে কত কত আজে বাজে আজগুবি কথাই না বললো। আমরা কি এখন রাত 12টায় উঠে তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে নারী পুরুষকে একসাথে দেখি নাই? আমরা কি শিবিরের সভাপতির পাশে বেগানা নারী দেখি নাই? আমরা কি জামাতের নেতার পাশে বেগানা নারী দেখি নাই? তাহলে শরিয়া আইনের যে কথাটা বল, শরিয়া আইনে তো সুদ নাই, আপনি ব্যাংক কেমনে চালাবেন? প্রথমে তো জামাত ইসলামের ব্যাংকগুলো বন্ধ করতে হবে। শরিয়া আইনে তো প্যাথোলজি নাই। আপনি কি এটা জানেন? শরিয়া আইনে কেউ যদি প্যাথোলজি করে সে হলো কম ইমানদার লোক, এটা চলা যাবে না। প্যাথোলজি নিষেধ করে দিয়েছে ইসলামে। এটা আমি বলি না, ইমাম গাজ্জালি বলে গেছেন আগেই যে ইসলামের সবচেয়ে বড় মানে কি প্যাথোলজি হাজ্জাতুল নাই? ইসলাম। না, ইসলামে প্যাথোলজির সুযোগ নাই। ইসলাম তাহলে প্যাথোলজি করতে করা যাবে না। ইসলামে প্যাথোলজি নাই। ইমাম গাজ্জালির কথা এটা। ইসলামের প্যাথোলজি, আপনি বিশ্বাস নষ্ট করে ফেললেন, আপনি খুঁজবেন কেন? ইসলামে তো ভাইরাসই বিশ্বাস করে না। ইসলামে তো ছোঁয়াচে রোগ বিশ্বাস করে না। ইসলাম তো বলে না যে এক রোগ আরেকজন ছড়তে পারে, সে মানে না। তাহলে প্যাথোলজি আপনি কেমনে দেখালেন? ইসলাম তো একটু পারমিট করে না। আপনি জিজ্ঞেস করেন। এটা ইমাম গাজ্জালির কথা। এইবার আসি যে তারা যে শরিয়ার কথা বলে, তাহলে আর একটা উদাহরণ দিই, শরিয়ার মজার উদাহরণ। এটা আমি বারবার বলেছি, ঢাকা শহরের এমন কোনো বার নাই যেগুলোতে আমি যাই নাই। যদিও আমার অত টাকা নেই ওই বারগুলো গিয়ে মদ খাওয়ার, ঠিক আছে? কিন্তু আমার আমার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, আমার মানে পৃথিবীতে যত আকাম আছে এগুলো আমার সবসময় ফ্রি ছিল। সিগারেট খাওয়া আমার ফ্রি, যদি আমি সিগারেট খাই না। আমি সিগারেট আইন ওইগুলো বিক্রি করে আমি ফল কিনতাম। মানুষ যেমন ওই যে ডারবি নাসির পাউরুটি পাউর, ওই যে আমার ভাবির পোলা, এই যে যে এখন যে ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা যেমন পাউরুটি কলা বিক্রি করে ডারবি সিগারেট খাইতো, আমি উল্টা আমার নামে যত সিগারেট অ্যালাউড থাকতো ওই সিগারেট আমি বিক্রি করে, মদ আমি বিক্রি করে ওগুলো আমি ফল খাইতাম, আইসক্রিম খাইতাম, ইত্যাদি ইত্যাদি। এটা আমার যারা ঘনিষ্ঠ সবাই জানে। তো আমি বারে যাইতাম মদ খাইতে খাইতে। তারা কিন্তু একটা মৌলবী না, মদ নিশ্চয়ই মৌলবীরা বারে যায় নাই। সব আমার মতো সুটেড বুটেড, আপনার মতো এরকম আধুনিক অনেক নারীরাও যাইতো। আপনি কি জানেন আপা, সেখানে মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলতো, আমার সাথে চিয়ার্স করতে করতে বলতো, বা আমি তার সাথে চিয়ার্স করলে সে বলতো, ফরিদ তুমি তো নাস্তিক, ঠিক না ঠিক না, ছি ছি ছি। শোনো, ইসলামী শরিয়া হচ্ছে আসল জিনিস। কে বলতেছে এটা? যে তখন আমি যদি 2 প্যাক খাই, সে তো 6 প্যাক খাইছে, ঠিক আছে? সবার লোড সে এগুলো বলতেছে। ইউ বিলিভ ইট অর নট আপা, মানে বিয়ার খেতে খেতে তার ইউরিনের চাপ পড়ার কারণে ওয়াশরুমে গিয়ে ইউরিন করতে করতে বলতেছিল আমাকে, ফরিদ তুমি যাই বলো, শরিয়া আইন পারফেক্ট। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান। এই ব্যাপারে ডক্টর হিপোক্রেট। হুমায়ুন আজাদ সুন্দর, হ্যাঁ, এরা জিরাফ, এরা ধর্মেও আছে, জিরাফেও আছে। আপনি দেখেন আপা, যে মেয়েটা হিজাব পরে থাকে একেবারে একেবারে ঠিক করে, একেবারে শুধু মুখ দেখা যায়, ঠিক আছে? আর ওই যে যারা একটু পড়াশোনা করছে, মাদ্রাসায় পড়ে না, মৌলবীর বউ না, তারা দেখবেন এইভাবে ঢাকে। ইসলামে তো ওইটা অ্যালাউড না। ইসলাম যদি আপনি মানে, নারীদের তো স্কুলেই যাওয়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাবে না। এই যে আমাদের ট্রফি, একটা ভাবির মেয়ে আছে ট্রফি এমপি হয়েছে সংরক্ষিত আসনে, সে তো ট্রফি সে সংসদে যাইতে পারবে না। পা শরিয়া যদি চায়, শরিয়া কোর্টে কিভাবে নারী গেল? এই যে জামাতের নারী গেলে এখনই তাকে বের করে দিতে হবে। যারা শরিয়া আইন চায় প্রথমে হলো আর হলো মিথ্যুক অথবা মূর্খ। আপনি আপনি আইরনিটা দেখেন, মানে হিপোক্রেসিটা দেখেন। জামাতে ইসলামরা একটাও নারী মানে নারীকে মনোনয়ন দেয় নাই, কিন্তু মানে ক্ষমতা দখল মানে বিরোধী দলে যাওয়ার পরে তারা নারী কোটায় নারী এমপি দেরকে দিচ্ছে, মানে এখানে তারা, কন্ট্রাডিকশনটা দেখেন। এরা এরকমই ভণ্ড আপা, এরা দুই দিকে ভণ্ডামি করছে। একটা হলো তারা কোটা বিরোধী, ওইখানে গিয়ে নারী কোটা এমপি হয়েছে। দ্বিতীয়, তারা নারী নেতৃত্ব হারাম মনে করে কিন্তু নারীদের সংরক্ষিত আসনে এমপি বানিয়েছে। এমপি বানিয়েছে। আসলে
মনে হয় যে এই সকল নারীদের মাথায় কিছু নাই, তাদেরকে প্রচারের জন্য, তাদের ধর্মটা প্রচারের জন্য বোধহয়। এরা হচ্ছে ধর্ম না, ধর্ম না, জামাত যদি মনে করতো ধর্ম প্রচার করবে ওই তাহলে, ধর্ম না, বলছে তাদের ধর্ম। হ্যাঁ তাদের, হ্যাঁ এক্স্যাক্টলি এটির দিকে যাচ্ছি। আমি কিন্তু এদের মোহাম্মদের উম্মত মনে করি না জামাতিদের, আমি এদের বলি মগা মৌদুদির উম্মত। কারণ এদের সকল কাজ, সকল কর্ম দেখবেন মৌদুদি নির্দেশিত। অলিপুরি একজন পীর, বাংলাদেশের প্রখ্যাত আলেম, তার রাজনৈতিক মতের সাথে আমার দ্বিমত আছে। তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন যে জামাত হচ্ছে মৌদুদিবাদ কুফরি, স্পষ্ট বলেছেন। এটার মানে কি? তিনি বলেছেন, হ্যাঁ কুফরি মানে এরা কাফের, আচ্ছা আচ্ছা। মৌদুদিবাদের মধ্যে কুফরি আকিদা আছে, স্পষ্ট বলেছে। এমনকি তিনি বলেছেন সালাফিরা কুফরি আকিদা আছে, তার কাছে প্রমাণ আছে। তার মানে তারা কাফের ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, অর্থাৎ যারা দেওবন্দি আলেম, ইসলামে তো আচ্ছা। ভাগ ফের কাজ নেই, হুম। দেওবন্দীদের মতে এরা হচ্ছে কুফরি আকিদায় বিশ্বাস করে। তো এখন দেখেন এদের বাটপাড়িটা, আরেকটা জিনিস আপনাকে দেখাই। জামাতে ইসলামের আমরা সবাই জানি যে জামাতে ইসলামের যে আমির ছিল, অরিজিনাল প্রতিষ্ঠাতা মওদুদির কোন সন্তান জামাতে ইসলাম করে নাই। এটা না, এখন আমরা এটা জানি। আমাদের অধ্যাপক শাহরিয়ার কবিরের জন্য আমরা এটা জেনে গেছি। আবার দেখেন জামাত কিরকম প্রতারণা করে, ইসলামী ব্যাংক তারা বানাইছে এবং সবগুলো তাদের লোক নিয়োগ দিয়েছে। ইসলামের পরিভাষায় সুদ হইল পৃথিবীতে ইসলামের দৃষ্টিতে এর চাইতে জঘন্য পাপ নাই। 1 টাকা কেউ যদি সুদ খায়, কন্যা নয়, বোন নয়, ভাগ্নি নয়, খালা নয়, চাচি নয়, মামি নয়, মায়ের সাথে ইন্টারকোর্স করার মতো জঘন্য অপরাধ। মানে এটা এটা তো কোনদিন হয় না, এটা পাপের, অন্যায়ের, অন্যায়ের সমতুল্য আর কি। তুলনার জন্য কত জঘন্য বুঝাইছে। পৃথিবীতে সন্তানের সাথে সেক্স করার চাইতে মায়ের সাথে ব্যভিচার, ব্যভিচার না, ইন্টারকোর্স করার মতো এর চেয়ে আর কি জঘন্য অপরাধ থাকতে পারে, সে নৈতিক ভাবে, ধর্মীয় ভাবে, আইনত, যে কোনো ভাবে। তাহলে সেই সুদ কি তারা খাচ্ছে না? তাহলে এরা যদি এত ইসলাম প্রিয় হয়, তাহলে শরিয়া আইন কায়েম করবে না নির্বাচন হয় কিভাবে বললো? আর এরা যদি ইসলাম প্রেমী হয়, কৃষ্ণ নন্দীকে কিভাবে নমিনেশন দিল আমি জানতে চাই। এরা যে কত বড় হিপোক্রেট। আর বাংলাদেশের যারা মুসলমান, এরা জামাতের চাইতে আপা হিপোক্রেট। অনেকে এখন আমার কথা রাগ করবে। হ্যাঁ, একটু এরা বলেন। বইনের ওয়ারিশ, এরা বইনের ওয়ারিশ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আমি একবার শুধু ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে উকিল সাহেব বইনের ওয়ারিশ মাইরে উমরা হজে যাইতেছেন, বাটপারি বাদ দেন। সেই উকিল আমাকে ডেকে নিয়ে আমাকে থ্রেট করেছে, যার উদ্দেশ্যে বলছি, তোমার আমি জেল খাটাই ছাড়বো। আমি বলছি আপনার মায়ের ভাতারও আমার জেল খাটাইতে পারবে না। আমি বলছি আওয়ামী লীগ বিএনপি আমার জেল খাটাইতে পারে না, আপনি আমার কি করতে পারবেন? আচ্ছা আমি শুধু লিখছি উকিল সাহেব, আমি কি কারোর নাম লিখেছিলাম? আমাকে ডেকে নিয়ে থ্রেট করেছে। এখন বলবেন এটা জানলাম কিভাবে? তার মায়ের পেটের বোন আমাকে বলেছে। তার মায়ের পেটের বোন বলেছে, কয় আমার ভাইটা কত বড় বদমাইশ, আমগরে বইনগুলোর ওয়ারিশ মাইরে হজে যায় শুয়ারের বাচ্চা, এভাবে গালি দিছে বইনে বাইরে। বুঝতে পারছেন? আমার বলি কিরকম মুসলমান আমাদের দেশে ভণ্ড। আমার কাছে এক ছেলে এসে বলল যে ফরিদ ভাই ওই ছেলের চিনেন? আমি চিনি। ওই ছেলে ওর মামার সাথে আমার বন্ধু। বললো ওর মামা, আপনি তোর মামার তো প্রশংসা করেন, কিন্তু ওর যে ভাগ্নে কি বলছে আমার জানেন? আমি না তো কেমনে জানবো? ওর ভাগ্নে বলছে মামা যেদিন মারা যাবে, ওর মামা আমার বন্ধু, বলছে আমার মামা যেদিন মারা যাবে আমি সেইখানে গিয়ে কবর উপরে পেশাব করবো, এটা জীবনের আমার স্বপ্ন। আমি বললাম এটি কি বলে? মামা ভাগ্নের সম্পর্ক, আত্মা, আমার ভাগ্নের জন্য জীবন দিয়ে দিতে পারি, ভাগ্নে আমাদের জন্য জীবন দিবে, রাইট? আর এ কি বলে আমাদের জন্য ভাইস্তারাই জীবন দেয়, আমরাও চাচার জন্য জীবন দেই। আর এ কি বলে? পরে আমি ওই ছেলে, আমি এমনি পরে জিজ্ঞেস করছি, আমি যদি আসো তুমি এই কথা বলছো কখনো? প্রায় চুপ থাকলো, মাথা নিচে বেরো। পরে বললো মামা হ্যাঁ বলছি। আচ্ছা এটা কেন বললা? পরে কেন, এটা অনেক কিছু বলা যাবে না, তাহলে মানুষ বুঝে যাবে কার কথা বলছি, ঠিক আছে? মানে মামার উপরে কিরকম রাগ, তাহলে নিশ্চয়ই মামার সাথে রাগ কিসের? সম্পত্তি নিয়ে। সে মামা কিন্তু আবার হাজি, এত বড় বড় দাড়ি, হজ করছে 3 বার, হজ করছে 3 বার। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান, এরাই কিন্তু শরিয়া আইন চায়। আরেকজন আছে, আমি আমার সমাজের বলি, নিয়মিত সুদ খায়, তার পেশাই সুদ খাওয়া, সে এতেকাফ করে। ওই লোকই তো শরিয়া চাই এই দেশে, ওই লোকটাই তো শরিয়া চাইতেছে, সে এতেকাফ করে। বাংলাদেশে আরেকদিন আমি এক জায়গায় বসে আছি, দেখি যে বিভিন্ন ওই যে পর্দা নিয়ে যাচ্ছে। আমি বললাম এই পর্দা কোথায় যাবে, এত অল্প কেন? কয়টা মসজিদে যাবে। মসজিদের মধ্যে পর্দা কেন? বলে এতেকাফ। আমি তাই নাকি, আচ্ছা যাও। এতেকাফটা বললাম কি? যে এতেকাফ হলো রোজার শেষ 10 দিন মসজিদের মধ্যে বসে থাকে। মুসল্লি যে রোজা থাকে, সে পৃথিবীর কোনো কাজ করতে পারবে না, পৃথিবী থেকে উদাসীন, সে 10 দিন কোনো কথা বলতে পারবে না, তাই নামাজ নাকি? রোজা। হ্যাঁ, এতেকাফে বসছে। যার নাম বললো তো আমার, পুরুষরা করে? হ্যাঁ এটা পুরুষরাই করবে। এটা শুনে আমার হাসি এসে গেছে, যখন নাম বলছে আমি হেসে দিছি।
তখন আমাকে বলে, ভাই আপনি হাসলেন কেন? যে রিক্সাওয়ালাগুলো নিয়ে যাইতেছে পর্দা খুঁটি আরো যা যা নিচ্ছে। আমি বললাম অন্য যারা আছে তাগর জন্য হাসি না, আমি হাসছি তুমি শেষ যে নাম বলছো। কেন বলো তো সুদখোর, তুমি জানো না? কয় জানি। এখন তুমিও জানো সুদখোর, আমিও জানি সুদখোর, পুরো সিমলা বাজারে সবাই, সিমলা যেমন আমার এলাকা, সবাই জানে সুদখোর। এই লোকটাই তাকাবে বসতেছে, এটা হাসবো না আমি কি করবো? এইগুলো আমাদের দেশের, এরাই কিন্তু শরিয়া চায়। শরিয়া কোন লোকটা চায়? যে লোকটা দেখবেন যে ওজনে কম দেয়, ঘুষ খায়। আমার আরেক বন্ধু আছে, তার অফিসে আমি মানে খুব কম, আমার আমার যারা ধার্মিক বন্ধু, কথিত ধার্মিক, অরিজিনাল না, অরিজিনাল ধার্মিক আমার সাথে এখনো যোগাযোগ আছে। আমার এক বন্ধু আছে, সে চরমনাই পীরের হলে একান্ত মুরিদ, ঘনিষ্ঠ মুরিদ। চরমনাই পীর বললে তার সমস্ত জায়দাদ এখনই বিক্রি করে দিয়ে দেবে, এরকম ভক্ত। আমার ওই বন্ধু নিয়মিত আমাকে ফোন করে, সে হলো ধার্মিক। সে ধর্মান্ধ হইতে পারে কিন্তু ধার্মিক, সৎ লোক, মানে ধার্মিক লোক সৎ, আমার সেই বন্ধু। কিন্তু আমি যাদের কথা বলছি, আমার আরেক বন্ধুর অফিসে গেছি, গিয়ে দেখি যার পায়ের নিচে অনেকদিন পর দেখা, 4 বছর পরে, 4-5 বছর, পায়ের নিচের প্যান্ট কাটা আর খাপড়া টুপি জামাতিদের মতো। তা আমি গিয়ে বলছি, কিরে জামাতে কবে যোগ দিলি? বলে না জামাতে যোগ দেনি দোস্ত। আমি কি করছস? আমি হজ করে আসছি। আমি তাই নাকি? আমি সাব্বাস, এবার ঠিক মতো ঘুষের, আমি যে ঘুষের রেট তো বাড়াই দিছস। কয় কি যে কস, আমি তুই হজ করলি টাকা পেলি কই? কয় কি বলছে আমার জানা, এগুলো কিন্তু এমন না যে আপনাকে বলতেছি, এগুলো আমি লিখছি বলছি। আমার সে বন্ধু আমার আর জীবনও ফোন দেয় নাইলে পোস্ট দেওয়ার পরে, শুনেন, ওর পরিবার লোক আমার সময় নষ্ট করে দিছে। শুনেন, আমি বললাম দোস্ত তুমি, তুই তাহলে টাকা পেলি কই হজ কর? তোর যে বেতন, আমার ওই বন্ধু প্রথম শ্রেণীর কর্মকর্তা, ওইটা না, তৃতীয় শ্রেণী কর্মকর্তা, কর্মচারী, তো তৃতীয় শ্রেণী কর্মচারী হজ করার টাকা পাইলো কই? তারপর ও ঢাকায় ভাড়া থাকে, টাকা পাইলো কই? তাই আমি বলছি তুই এত টাকা পেলি কই? কয় আমার বেসিকের টাকা জমায় জমায় আমি হজে গেছি। আমি বলি কি আমারে বলার জন্য মুখস্থ রাখছস না আগেই বলে রাখছস? মানে কইলে আমার বেসিক আমি জমাইছি। আমি তুই বেসিক জমায় জমায় হজে গেলি, তা খাইলি কি? কয় ঘুষের টাকা খাইছি। আমি তাহলে ঘুষের টাকা খাইস না? আমি বললাম ইসলামে তো আছে যে ঘুষের টাকায় যে শরীর বড় হয় সেটা দোজখে যাবে। তো তুই তো দোজখে যাবি হজ করলো। মনটা এত খারাপ করলো, আমারে তো মোটামুটি কোনোদিন দুপুরে না খাওয়া আসতে দেয় না। ওই দিন আমার 1 কাপ চা খাওয়া বিদায় করে দিচ্ছে। আমি তো বুঝতে পারছি দোস্ত আমার আজকে খুব কাজ, আমি জানি আজকে তোর অনেক কাজ হবো, তো সম্ভবত এটা তোর সাথে আমার সর্বশেষ দেখা। সত্যি সত্যি তারপরে আমার বন্ধুর সাথে আর দেখা হয়নি আজ পর্যন্ত, সে আমার ফোন করেনি। মানে বেসিকের টাকা দিয়ে সে হজ করতে গেছে। বেসিকের আর টাকা দিয়ে ওই, হজ করছে, আর সুদে আর এটা ঘুষের আমার টাকা কাছে দিয়ে সে খুব নতুন লাগলো। মানে, না। মানে ওরা ফোন দিতেও বের করে করে বার করে ওই যে খলের, ছলের কোনোদিন ছলের অভাব হয় না। ওরা যেমন এই যে দেখেন জামাতিরা, এই যে জামাত শিবিরের যে ছেলেটা ধর্ষণ করছে, যে বিধবারে বাচ্চা ভ্রূণ নষ্ট করলো, যে জামাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাকি সহ সম্পাদক, কি যেন ওর নাম, ওই পাটপাড়ের পক্ষে জামাতের থিঙ্ক ট্যাঙ্কার কি বলছে জানেন? এরা সাফাই গাইতে গিয়ে ইসলাম, নবী, রাসুলকে সর্বনাশ করে দিয়েছে। এরা এত বড় পাটপার। যেমন ওই যে সুমা সুমি দিল না, ওই যে জামাতের আমির এর সুমা দেয়, অরে সুমা দেয়, শেষে যখন কূটনীতিকদের সুমা দিল তখন কিন্তু তারা ফতোয়া দিল এটা নবীর সুন্নত। তখন একজন ঠাট্টা করে বলল নবী তো পিছন থেকে কারো যাইতে দেয় সুমা দেয় নাই। দেখছেন? আচ্ছা ওইটাও গেল। তারপরে দেখেন এই এই জামাত শিবিরের এই বাটপারটাকে রক্ষা করতে জামাতের থিঙ্ক ট্যাঙ্ক একটা বলছে বাটপার, বলছে যে আল্লাহর নবীরা এবং সাহাবিরা অন্যের বউয়ের সাথে প্রেম করতো এবং বলতো তোমার বউ আমারে দিয়ে দাও। হ্যাঁ, এটা আমি চিন্তা করে শুনলাম। দেখেন, এটা কি সত্যি বলছে? যে বলছে যে সত্যি আপা, একটা সত্যি তার সময় ভিডিও। হ্যাঁ, সাহাবায়ে কেরাম, আই ডোন্ট নো কেরামটা কি, জি সাহাবায়ে জি জি বলেন। কেরাম প্রেম করতো না, নবীরাও প্রেম করতো। জি অন্যের জি স্ত্রী দেখলে ভাল লাগতো, পরে বলতো তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা কি সত্যি বলছে এই লোকটা? জি আপা, এই কথা যদি আপনি বলতেন, এই কথা যদি আমি বলতাম, আমাদের আমাদের তো খুঁজে পাইতো না, আমাদের আত্মীয় স্বজনের বাড়িঘর কিন্তু উড়াই দিত। আর কিন্তু কাফের এটা তো, ফতোয়া, এটা তো, এটা মানে এটা কেমন কথা? এটা কি আসলেও ইসলাম বলে? এখন ইসলাম যারা বলছে তারা তো ইসলামের লোক, আমরা তো এটা বিশ্বাস করতে চাই না, দলিল তো তারাই। আবার দেখেন ইসলামী শরিয়া কারা চায়? খালিদ মহিউদ্দিনের ট্র্যাপে পড়ে পড়ে গেছে মৌলানা গাবগাছি। তারা জিজ্ঞেস করলো যে আপনি না ধর্ষণের আপনি শাস্তি কিভাবে দিবেন? হ্যাঁ, হ্যাঁ, বললো যে 4 জন লোক দেখলেই হবে। তা 4 জন দেখি। লোকের সামনে কেউ দর্শন করে? ওটা বলছে তো অথচ খালেদ ভাই। হ্যাঁ, ফাইসে গেছে কিনা? তখন বলে বলছে জানালা জানলা খোলা টাল্লা থাকবে। দিয়ে দেখতে পারে। ও তাহলে 5 তলায় যদি দর্শন হয়, ওটা আমি কেমনে জানলাতে দেখবো? আর জানলা খুলে কেউ দর্শন করবে? এই ওইটাই হচ্ছে উনি ইসলামিক বলতেছিল। শরীয়ত। তাহলে এখন বুঝতে পারছেন তো আপা? তাহলে ইসলামকে এরা নিজেদের রক্ষা করতে আল্লাহর নবীরে কত বড় বদমাইশ বানাইছে দেখছেন? বুঝাইছে যে নবীরা ছিল ব্যভিচারী, লম্পট, সাহাবীরাও ছিল লম্পট। এটা আপনারও কথা না, আমারও কথা না। কিন্তু দেখেন তার নামে কিন্তু কোনো ফতোয়া নাই, একটা টু শব্দটি নেই। ওইখানে গিয়ে কিন্তু
শুধু তাই না, আপনি দেখেন না, ইসলামে নাস্তিকবাদ, নাস্তিকদের নেতা মানা যাবে না, হিন্দুদের নেতা মানা যাবে না, বেনামাজিরা মাইরে ফেলতে বলছে, কিন্তু ইউনুসের কিন্তু তারা নবীর সাথে তুলনা করেছে, তখন কিন্তু ভুল করে নাই। তো এরা আসলে ইসলাম না, এটা জামাত ইসলাম। এরা মহানবীর উম্মত নয়, এরা হচ্ছে মগা মৌদুদের উম্মত। এটা আমি বারবার বলি, আর ওটা হেফাজতে ইসলাম নয়, আসলে ওটা হেফাজতে পাকিস্তান। এখন হেফাজতে ইসলাম যদি না লেখে, পাবলিক তো উষ্টাক মারবে। আপনি দেখেন তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। আপনি জামাতের আমিরকে, ওই যে যে ওই যে যে তালিবর্ষ ও অন্তস্থাকার হাদি, সেই হাদি যে বলেছে কোট আন কোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জুলাই সন্ত্রাস, এই কথাটা জামাতের আমিরের মুরদে কোলাবে বলতে বলুক শুধু একবার মুখ দিয়ে। কাকে দিয়ে বলাইছে? এই হাদিকে দিয়ে। হ্যাঁ দিকে দিকে। তারপরে যে আরেকটা কি যেন আরেকটা শাহরিয়ার আছে ব্যারিস্টার, কেসকি বান্দির পোলা, অরিজিনাল, বাপের নাম জাহাঙ্গীর। তার বাপ সারা জীবন ফেল করছে, কখনো আওয়ামী লীগ করছে, কখনো বিএনপি করছে, কখনো বাম রাজনীতি করছে, ওর বাপ সারা জীবন ফেলটো, ওর বাপের নামই ফেলটো জাহাঙ্গীর। এমনকি ওই যে শাহরিয়ার যেটা জামাতের ব্যারিস্টার, যারা মিথ্যা কথা বলার জন্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি বুঝে উঠতে পারি না আওয়ামী লীগের কি এতই টাকার অভাব, দুই একটা কামলা কি রাখতে পারে না এরকম মিথ্যা কথা করার জন্য? আমি বুঝে উঠতে পারি না আওয়ামী লীগ এখানে কেন দুই একটা এরকম শাহরিয়ারে পয়দা করে না মিথ্যা কথা বলে। আরে মিথ্যা না বললো, সত্য কথা বলার জন্য দুই চারজনে নিয়োগ দেয় না কেন? সত্য কথা, আওয়ামী এরা লীগ এগুলাতে মানে আওয়ামী লীগের কি করে আমরা তো বলতে পারবো না এখন, যাই সত্যি ওটা একটু কথা দুঃখ করে বললাম, আক্ষেপ করে। তো এই শাহরিয়ারের হইলো ওর বাপ কাজের বেটির সাথে লটর পটর করে পেট হয়ে গেছিল, পেট বুঝান তো, সরি আমি জানবো, পেট হয়ে গেছে মানে প্রেগনেন্ট হয়ে গেছে। তো তার অ্যাবরেশন মানে পেট নষ্ট করাই দেখেছিল, তো পারে নাই। তখন এই জাহাঙ্গীরের আর ওই কাজের পর বিয়ে হয়, ওই বাচ্চাটাই হলো এই ব্যারিস্টার শাহরিয়ার। জামাতির টাকায় তিনি ব্যারিস্টার হয়েছেন, কিন্তু তার বন্ধুরা আবার বলছে সে কোনো ব্যারিস্টার না, ভুয়া ব্যারিস্টার। এটা আমরা বলি নেই, নাটোর থেকে তাদের গ্রামের লোক আমাকে এই তথ্য দিয়েছে, এটা আমি তার নাটোর যাই দেখে আসি নাই। তারপর তার তো বাবার নাম জাহাঙ্গীর, এটা তো আমি জানি না, তার প্রতিবেশীরা আমাকে এই তথ্য দিয়েছে। তো এরা এরা কোন ইসলাম চায় আসলে? এরা আসলে কি ফরিদ ভাই, ইসলাম চায়? আহ, আমার আসলে এই যে একটা সিচুয়েশন হলো, স্পেশালি নারীদের যে একটা, নারীদের আমার মনে হচ্ছে এখন 51% যেহেতু নারী, এই নারী শক্তিটাকে টার্গেট করলো, কারণ নারীরা তো আসলে কাজে যায়, নারীরা পড়াশোনা করে, নারীদেরকে পশ্চাৎপদ করতে পারলে বোধহয় এক ধরনের একটা ব্যাটেল বোধহয় এরা মৌলবাদীরা জিততে পারবে, এরকম হয়তো তাদের একটা টার্গেট আছে। তো এই উগ্র মৌলবাদী তাকে প্রতিহত করার জন্য আপনার কি মনে হয় যে বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী যারাই নাকি প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত, কারণ বিএনপি যতই বলি আমরা তো বিএনপিকে, বিএনপির একটা ভোট ব্যাংক আছে, সবাই তো আর উগ্রবাদী না, বিএনপির ভিতরেও হুম, অনেক উদারপন্থী মানুষ আছে, এবং আমরা সময় সময় তাদের কথা শুনিও, যেমন আপনি ফজলুর রহমান, যে অ্যাডভোকেট ফজলুর রহমান, ওনার রুমিন একদম ফারানা, হ্যাঁ এরকম অনেকেই ফজলুর আছে। রহমান, রুমিন ফারানা, হ্যাঁ নীলুফার রবিন চৌধুরী মুনি, ফারহান, এরা রবিন প্রগ্রেসিভ। ফারহান যদিও নীলুফার বেরিয়ে চৌধুরী, গেছেন। পাপিয়া, এই, পাপিয়া আপা, হ্যাঁ জি, পাপি আপা, এরা প্রগ্রেসিভ। এনাদেরকে মানে এই আমার কাছে এই যে একটা বিশাল বড় ফোর্স, এই ফোর্সটাকে যদি একত্রিত হয়ে যায় এই মৌলবাদী উত্থানকে প্রতিহত করার জন্য, আপনার কি মনে হয় আপনার এইভাবে কি কোনো মেসেজ আছে? যে আপনি তো অনেক কথা বলেন এবং আপনি কিন্তু অনেক জি, পপুলার, আপনার কথা মানুষ শোনে, জি। আপনি কি এ ধরনের কোনো মেসেজ দিতে চান? এখানে আপনাকে যা করতে হবে, মৌলবাদীদের যদি আপনি ওদের যদি ওদের যদি টেনে ধরতে চান, ওদের যদি থামিয়ে দিতে চান, প্রথমত বাংলাদেশে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে, যেটা বিএনপি ব্যর্থ হয়ে গেল। সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ মানে তারা ব্যর্থ, তারা সাহস পায়নি। কিন্তু তাদের সাহসী হতে হবে, এখানে এগিয়ে আসতে হবে সাংবাদিকদের, বুদ্ধিজীবীদের। বিএনপির আপনি কড়া সমালোচনা করেন, সাংবাদিকেরা, বুদ্ধিজীবীরা, বামপন্থীরা মাঠে নামুক, বিএনপি ঠিক। কারণ হলো কি জানেন, রাজনৈতিক দলগুলো কি আসলে প্রেশার বাহিনী, প্রেশার বাহিনী যার দিকে চাপ দিবে। আপনি দেখেন গণজাগরণ মঞ্চ হয়েছে বলে কিন্তু ফাঁসিটা দিতে পেরেছিলেন, নইলে কিন্তু এই স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগ ফাঁসি দিতে পারতো না, পারতোই না। মানে কারণ আওয়ামী লীগের সোশ্যাল ভিতরে, প্রেশারটা দরকার। জি জি, সোশ্যাল প্রেশার। আর বিএনপি কিন্তু সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধী নয়। আপনি তাদের চিন্তা চেতনা, লেবাস, কথাবার্তা, আচরণ, খাওয়া দাওয়া, আচরণ দেখেন। আমরা তো বিএনপির অন্তত 10 জন এমপির সাথে তো আমার ব্যক্তিগত পরিচয় আছে, 10 জন ছাত্র নেতার সাথে, সেন্ট্রাল মেম্বার সাথে ব্যক্তিগত পরিচয়, বিএনপির বহু মানুষের সাথে, সাধারণ মানুষ যারা তাদের সাথে তারা তো কেউ এটা না। বিএনপিরা কি বৈশাখী মেলা করে নাই? বরং আওয়ামী লীগের সাথে বিএনপির আমলে বৈশাখী মেলা বেশি মানুষ হইতো, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে তারা কেন পারতেছে না? কারণ হচ্ছে যে প্রেসার গ্রুপ থাকতে হবে, যেটা যে মৌলবীদের ভয়ে বিএনপি পিছিয়ে গেল।
আজকে যদি মিছিল করতো 1 লাখ লোক যে সঙ্গীত শিক্ষক কেন নিয়োগ বন্ধ করলো, এটা দিতে হবে, কালকেই কিন্তু বিএনপি এটা তাড়াতাড়ি এটা ইউটার্ন করে বলতো না সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া যাবে, কোনো সমস্যা থাকবে না। এখানে রাজনীতিবিদদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আপনি তা না থাকেন তাহলে আপনি এদের ঠেকাইতে পারবেন না। এর উত্থান কিন্তু সবাইকে ক্ষতি করবে। আওয়ামী লীগকে তো তারা ছুঁড়ে ফেলে দিয়েছে সরকার থেকে, আওয়ামী লীগকে তারা ব্যাকফুটে নিয়ে গেছে এবং নির্যাতন নিপীড়ন অস্থির করে তুলেছে। বিএনপির কপালেও কিন্তু এটা আছে। তার সর্বশেষ প্রমাণ হলো, মানে সর্বশেষ না, আরো ঘটনা ঘটবে, তার এই মুহূর্তের মানে কারেন্ট প্রমাণ, মানে চলতি প্রমাণ হলো সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে দিল না। এটা কিন্তু বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে, ভয়াবহ পরিণতি হবে বিএনপির জন্য। বিএনপিকে শুধু বিএনপি না, মৌলবীরা এবং মিলিটারি বাংলাদেশকে অজগর সাপের মতো গিলে ধরছে, আস্তে আস্তে খাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগকেও এগিয়ে আসতে হবে, বিএনপির মধ্যে যারা প্রগ্রেসিভ তাদের এগিয়ে আসতে হবে, যারা জাতীয় পার্টি করে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে এই মৌলবাদী শক্তিকে ওদের রাশ টেনে ধরতে হবে। প্রথমত মোল্লাদের বলতে হবে, তোমরা বাবা মসজিদে আছো, মসজিদেই থাকো, মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে রাজনীতি হস্তক্ষেপ করো না। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি মোল্লাদের ব্যবহার করতে গিয়ে এদের শক্তি এত বেশি, মানে অর্থাৎ গাছের চেয়ে এখন পরগাছার শক্তি বেশি হয়ে গেছে। আপনি দেখবেন জঙ্গলের ভিতরে যে বড়ই গাছটা ছোট থাকে তার সকল পরগাছা এসে চেপে ধরে, এবং ওই বড়ই গাছে কিন্তু আর বড়ই হয় না, না। ওই যে কোনো গাছের ফল হয় না। কেন? কারণ পরগাছা তখন বেশি হয়ে যায়। তো বাংলাদেশে গাছের চাইতে পরগাছার শক্তি বেশি হয়ে গেছে, বাঁশের চাইতে কঞ্চা বড় হয়ে গেছে। বাঁশের চাইতে যদি কঞ্চা বড় হয় তখন সেটা কিন্তু বিপজ্জনক। তরমুজের চাইতে যখন বেশি বড় হবে তার মানে লক্ষণ খারাপ, হয় তরমুজ ফেটে যাবে, নাহলে ওই তরমুজ পচে যাবে, খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে। তো এই বাংলাদেশটাকে এই মুহূর্তে যদি আমাদের সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, দেখেন এরা কত বড় ভয়ঙ্কর যে এরা সরাসরি বলতেছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক রাখা যাবে না, বিজ্ঞান পড়ানো যাবে না, সাহিত্য পড়া, অমক অমক লেখকের সাহিত্য পড়ানো যাবে না, দর্শন পড়ানো যাবে না। সরাসরি বলেছে দর্শন পড়ানো যাবে না, সরাসরি বলেছে চারুকলা পড়ানো যাবে না। কেন? হুম। মোল্লাদের কথায় দেশ চলবে, এই পৃথিবী চলবে? আমরা তো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, আইসোলেটেড হয়ে যাব। এই যে আজকে যখন সংসদের এই মেসেজটা পৃথিবীতে গিয়েছে যে বাংলাদেশ, ওইখানে তো বলা থাকবে না যে মৌলবীদের চাপে মন্ত্রীরা সঙ্গীত শিক্ষক নিয়োগ দেয় না, এটা তো লেখা নাই। ওইখানে না। লেখা আছে মন্ত্রী পরিষদ সঙ্গীত শিক্ষক নিয়োগ চিরতরে বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে মেসেজ গেল যে বাংলাদেশ হলো একটা অসভ্য সংসদ, বাংলাদেশ সৃষ্টিশীলতায় বিশ্বাস করে না। এটাই তো আমাদের মেসেজ যায়। তো এটা ঠিক করার জন্য, এটাকে প্রতিহত করার জন্য মৌলবাদীদেরকে রাষ্ট্রে এনে ধরতে হবে। প্রথমত এই যে ওয়াজ নামের যে একটা অপসংস্কৃতি, বাংলাদেশ ওয়াজ মানেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংস্কৃতি এবং নারী বিদ্বেষী বয়ান ছাড়া কিছুই দেয় না। ওয়াজে আপনার মূল উদ্দেশ্য কি? ধর্মের কোনো পাঁচ পয়সা কাজ হয় না। ওয়াজ শুনে কে সত্যবাদী হয়েছে একজন লোক দেখান, ওয়াজ শুনে কে ঘুষ ছেড়েছে একজন লোক দেখান, ওয়াজ শুনে কে সুদ ছেড়েছে একজন লোক দেখান, ওয়াজ ছেড়ে কে বদমাইশি করা বাদ দিয়েছে একজন লোক দেখান, ওয়াজ শুনে কে ইয়াবা ছেড়েছে একজন লোক দেখান, ওয়াজ ওয়াজ শুনে কে ফেন্সিডিল খাওয়া বাদ দিয়েছে একজন লোক দেখান, ওয়াজ শুনে কে মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে একজন লোক আমাকে দেখান বাংলাদেশে। আপনি পাবেন না। কিন্তু ওয়াজ শুনে মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে, ওয়াজ শুনে নারী বিদ্বেষী হয়েছে, ওয়াজ শুনে বঙ্গবন্ধুর বিরোধিতা করছে, ওয়াজ শুনে মুক্তিযুদ্ধ বিরোধী, 71-72 সংবিধান বিরোধী হয়েছে, ওয়াজ শুনে আওয়ামী লীগ বিরোধী হয়েছে, ওয়াজ শুনে শেখ হাসিনা বিরোধী হয়েছে, ওয়াজ শুনে শিক্ষার বিরোধিতা করেছে। এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন। আর যেগুলো বললাম উল্টা আপনি একজন পাবেন না যে ওয়াজ শুনে একজন ঘোষণা দেয় নাই যে আমি আমার বইনের ওয়ারিশ দিয়ে দিলাম, আপনি পাবেন না। ওয়াজ শুনে একজন লোক এসে বলে নাই যে আজকে থেকে আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম। পেয়েছেন, শুনেছেন কোনোদিন? কিন্তু ওয়াজ শুনে। ফরিদ ভাই, আমরা একদম শেষের দিকে চলে আসছি, আপনি যদি সময় দেন আগামীতে ওই বিষয়গুলো নিয়ে, জি এই জি এই সেক্টরটা নিয়ে আসলে অনেক আলোচনা করা আমাদের দরকার। ডে বাই ডে ধর্ম মন্ত্রণালয়ে প্রস্তাবিত বরাদ্দ বাড়ছে, কারিগরি আলিয়া মাদ্রাসায় বরাদ্দ বাড়ছে, সংস্কৃতিও তে বরাদ্দ কমছে। এই যে ধর্ম মন্ত্রণালয়ে যে যে এত বাজেট, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এত এত আছে। বাজেট দিয়ে তারা করেটা কি? এত এত বরাদ্দ যে হয়, তাদের কি মানে তারা বাংলাদেশের জন্য তারা কি আহ, ইয়াটা আনতেছে যে আম, ধর্ম মন্ত্রণালয়, সে তুলনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ তো সেভাবে শুনি না, বা কিভাবে কাজ হয় আপনি কেমনে দেখেন? সংস্কৃতি মন্ত্রণালয় যদি বাজেট বাড়ায় তাহলে তো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তি কমে যাবে। যদি সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বাড়ায়, কালচারাল মিনিস্ট্রি যদি তার বাজেট বাড়ায়, তাহলে তো এই দেশে মুক্ত চিন্তার মানুষ তৈরি হবে।
এই দেশে সুকুমার প্রবৃত্তি যাদের আছে তাদের প্রগ্রেস ঘটবে, তাদের বিকাশ ঘটবে, এটা তো তারা চায় না। তারা তো চায় এই দেশের মানুষ যত ধর্মান্ধ হয় তত ভালো। তারা সাংস্কৃতিক বিকাশ চায় না, সুকুমার চিন্তা সুকুমার প্রবৃত্তি বারুক এটা তারা চায় না। ধর্ম মন্ত্রণালয়ের কাজ, আসলে এটা ধর্ম মন্ত্রণালয় নাম না দিয়ে এটাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় ইসলাম নাম ধর্ম, দিলে বেটার হতো। এক্স্যাক্টলি। আমি এটাকে ধর্ম মন্ত্রণালয় বলি না। যদি এটার নাম ধর্ম মন্ত্রণালয় হতো তাহলে 560টা মন্দিরে মসজিদের জায়গায়, যদি আমি মসজিদের পক্ষ না মন্দিরের পক্ষ না, মসজিদের জায়গা অন্তত পাঁচটা বা একটা তো মডেল মন্দির হওয়ার কথা ছিল, হয়নি। এই ব্যাপারে আমি জাভেদ আক্তারের বক্তব্য দিতে চাই। উনাকে প্রশ্ন করা হয়েছিল মসজিদ মন্দির, উনি বলছেন দেখেন পৃথিবীটা মসজিদ মন্দির গির্জা পেগোড়া মুক্ত করে, এটা আমি চাই। আমি চাই না একটাও থাকুক, আমারও বক্তব্য তাই। আমিও চাই না পৃথিবীতে ধর্মের কোন এগুলো থাকুক, কারণ এগুলো মানুষকে ঘৃণা ছড়ায়, এগুলো মানুষকে অগণতান্ত্রিক বানায়, এই ধর্ম প্রতিষ্ঠানগুলো মানুষকে ফেরেশতাজ বানায়, দুর্ধর্ষ বানায়, ঘৃণা বাড়ায়, নারী বিদ্বেষী হিসেবে তৈরি করে। এখন অনেকেই বলবে যে ধর্ম না থাকলে তো মানুষের চরিত্র ঠিক থাকবে না, এটা আর একটা ঠাডা পড়া মিথ্যা কথা। আপনি উদাহরণ দিলেন বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, তারপর আয়ারল্যান্ড, আইসল্যান্ড, এরা তো ধর্মের নাস্তিক দেশ, কই তার ওইখানে তো থানা বন্ধ হচ্ছে, আর আমার দেশে থানা বাড়াইতে হচ্ছে। যেখানেই মুসলমান বেশি সেখানে থানা বাড়াইতে হয়, কমে না, আপনি আদালত দেখেন, বাড়াইতে হয়। আপনি দেখেন এই যে 2025-26-এ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 2123 কোটি টাকা বরাদ্দ। অন্যদিকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে কত বরাদ্দ জানেন? বলেন। কষ্ট পাবেন শুনে, 824 কোটি টাকা। 800, কপাল আলহামদুলিল্লাহ বলেন, 824 কোটি রেখেছে, এটা আলহামদুলিল্লাহ বলেন, এত যে দিয়েছে এটি তো বেশি। কেন এরা চায়, শুনেন আমি তো বললাম এটা হলো ইসলাম ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় না, ধর্ম মন্ত্রণালয়ের কাজটা কি আমি বুঝে উঠতে পারি না। একজন লোককে ধার্মিক বানাইতে পারছে ধর্ম মন্ত্রণালয়, ধর্ম একজন লোককে। মন্ত্রণালয়ের ডাবলেরও বেশি তাদের বরাদ্দ। শোনায় না বলি, এরা কি ধর্ম মন্ত্রণালয়ে যারা চাকরি, এরাই তো দুর্নীতিবাজ, এরা নিজেরাই তো ধার্মিক না, এরা ঘুষ খায় না, এরা সুদ খায় না, এরা মিথ্যা কথা বলে না, এরা বনির ওয়ারিশ মারে না, এরা অন্যের জমি দখল করে না। ধর্ম মন্ত্রণালয় রাখাই হয়েছে এখানে ইসলাম ধর্মের মানুষ যাতে বাড়ে, এখানে বাড়ানো হয়েছে কিভাবে হিন্দুদের কনভার্ট করবে, খ্রিস্টানদের কনভার্ট করে আরো কিছু টাকা আনা যায় সেই জন্য। ধর্ম মন্ত্রণালয় 560টা মসজিদ বানাইছে সৌদি আরবের চালাকিতে, সৌদি আরবের ট্র্যাপে। এই যে 8,500, প্রায় 7-8 হাজার কোটি টাকা বিনিয়োগ করলো সংস্কৃতির জন্য, কয় টাকা বিনিয়োগ করেছে? কয় টাকা? বরং সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন লাইব্রেরি, শুধু সাংস্কৃতিক মন্ত্রণালয়, আপনি দেখেন লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যখন কলেজে পড়তেন, ইউনিভার্সিটিতে পড়তেন, আমরা যখন কলেজে পড়তাম, মফস্বলেও কিন্তু আপনার লাইব্রেরি থাকতো, সরকারি লাইব্রেরি থাকতো, আমি দেখেছি। মফস্বল উপজেলা শহরে লাইব্রেরি দেখতাম। এখন জেলা শহরেও লাইব্রেরি নেই, আর লাইব্রেরি থাকলে দর্শক নেই, সরি, লাইব্রেরি থাকলে পাঠক নেই। আরো আশ্চর্যের বিষয়, ঢাকা শহরে যে কয়টা বড় বড় লাইব্রেরি আছে, আমি কিন্তু বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওইখানে তো ছাত্র ছাড়া ঢুকতে দেয় না, ওইটা ছাড়া বাংলাদেশে এমন কোনো তো লাইব্রেরি নাই যেগুলো আমি মেম্বার ছিলাম না বা আমি পড়ি নাই। ওইখানে গিয়ে কি দেখতাম জানেন? মুকসুদুল মুমিনিন পড়ে, ওইখানে গিয়ে মুকসুদুল মুমিনিন আর বিসিএস ক্যাডার হওয়ার জন্য গাইড বই পড়ে না। কত বইয়ের যে উপরে ধুলা আমি সরাইছি আপনাকে আমি বিশ্বাস নয়, আপনি সেই লাইব্রেরি আলেনগুলোকে আমার চেহারা দেখলে তারা জান যে হ্যাঁ এই লোকটাই ছিল। ইভেন লাইব্রেরিয়ান পড়তেছে মুকসুদুল মুমিনিন, আমি গিয়ে প্রতিদিন দেখতাম, বেস্টি যাওয়া। অবশ্য তার প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ওই নারী লাইব্রেরিয়ানটি আমাকে রেফারেন্স বুকগুলো অন্য নাম দিয়েও আরেকটা বই দিয়ে দিত, অর্থাৎ আপনি তো জানেন রেফারেন্স বুক বাইরে নেওয়া যায় না। উনি আমাকে এক বইয়ের নাম লিখতো কিন্তু আমাকে রেফারেন্স বুকগুলো দিয়ে দিত। ভোগ দিত। উনি শুধু বলতো আমার চাকরি যেন খান না, বইগুলো হইতো। আমি বলছি যে আপা আপনি তো আমাকে চিনেনি, বা ভাইয়া আপনি তো আমাকে, আমি কিন্তু আমি জীবনে কোথাও ঘুষ দেই নাই, এর জন্য আমি বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি। বহুত, আমার পাসপোর্ট 86 দিন পরে নিয়েছি ঘুষ না দেওয়ার জন্য। আমার অন্তত 6 লক্ষ থেকে 8 লক্ষ টাকা লস হয়েছিল এই কারণে। অথচ আমি 2,000 টাকা ঘুষ দিলেই হইতো, ঘুষ না দিলেই দেশে ক্ষতি হয়। কিন্তু একটা জায়গায় আমি ঘুষ দিতাম বাংলাদেশের লাইব্রেরি গুলোতে আমি ঘুষ দিতাম, এটা আমার হোয়াইট ক্রাইম, আমি স্বীকার করি না, এটা আমার ভুল অন্যায়। আমি লাইব্রেরিয়ানদের ঘুষ দিতাম। আমি জানি যারা সরকারি চাকরি করে বা লাইব্রেরিয়ান তো টাকা নাই, ওইখানে আমি টাকা দিতাম, প্রথমে খাওয়াইতাম, তারপরে খাতির ফালাইতাম টাকা। আমি আমার ছেলে এক লাইব্রেরিয়ানকে 20,000 টাকা হাওলা দিছিলাম যাতে আমি বই নিতে পারি। এই কৌশলগুলো করে আমি রেফারেন্স বুকগুলো নিতাম, কারণ প্রতিদিন আসলে 500 টাকা খরচ, আসা যাওয়া খাওয়া দাওয়া 1,800-700 টাকা খরচ হইতো।
তো বাবা 20,000 টাকা হাওলা দিত, আমি যখন মন চাই তখন বই নিয়ে যাই, একবারে 10-12টা ব্যাগে ভরে, মানে কোন রকম করে তিনি নিজেও ব্যাগে করে আনতেন, আমারও 4-5টা করে বই দিয়ে দিতেন, আমি আমার কৌশলে ভেবে রেখে যেতাম। তো এই যে বই কেউ পড়েন, এখন বইয়ের আপনি লাইব্রেরিতে গিয়েও আপনি পাবেন না। ইসলামী ফাউন্ডেশন একটি মৌলবাদী সংগঠন, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি কি জানেন যে ইসলামী ফাউন্ডেশন লাইব্রেরিটাতে যদি কেউ 4 বছর পরে, সে ইসলাম এবং সাহিত্য দর্শনে বিরাট পণ্ডিত হয়ে বেরোবে। আমি জানি। ইসলামী ফাউন্ডেশনে এত আরো আজব ঘটনা বলি আপা, মৌলবাদ কিভাবে আসে। লাইব্রেরিতে গিয়ে দেখবেন যেগুলো ধর্মের সমালোচনা করা হয়েছে, বিশেষ করে ইসলাম ধর্মের, সবগুলো পাতা কাটা। হ্যাঁ। আমি ইসলামের যারা বিশেষ করে, আরে ভুলে গেলাম না এই মুহূর্তে, ইবনে খালেদুনের বইয়ের পাতা কাটা। কারণ ওই জায়গায় কাটা যেখানে তিনি বলেছেন তিব্বত নবী, মানে নবীর চিকিৎসা, ঠিক আছে, বলছে যে তিনি বলছেন নবীর চিকিৎসা হলো একটা ভুল চিকিৎসা, ওই পাতাগুলো নাই, বইয়ের ওই পাতাগুলোই নেই। নজরুল ইসলামের, আপনি জানেন নজরুল গবেষকদের কাছে আমি বই পাইনি, যেগুলো ইসলাম ফাউন্ডেশন আছে। নজরুল ইসলাম কাকে কাকে নিয়ে কবিতা লিখছে ওগুলো আমরা কিন্তু ওগুলো বলে না, শুধু বলে শ্যামার সঙ্গে না, নজরুল ইসলাম কাকে কাকে নিয়ে কবিতা লিখছে পুরোনো লাইব্রেরিতে গেলে পাওয়া যায়, বইয়ের পাতা কাটা, ওই কবিতাগুলো কাটা, আল বেরুনির বইয়ের পাতা কাটা। ইসলামের বিশেষজ্ঞ তাদের বইয়ের, আবনে সিনার বইয়ের পাতা কাটা, ইসলামী লাইব্রেরি না, শুধু সরকারি লাইব্রেরিতে গিয়ে দেখবেন নাই। এইভাবে মৌলবাদকে, আরো যে বললাম যে এখানে মৌলবাদ প্রতিষ্ঠা হওয়ার আরেকটা কারণ ছিল, তারা শুধু মাদ্রাসাতেই ছিল না, তারা কোচিং সেন্টার গুলোকে টার্গেট করেছিল, তারা তরুণদের। আর এগুলো কি জানেন আপা, মৌলবাদদের ঠেকানোর পারছি না আরেকটা কারণ ছিল, যেটা আমি ভুলে গেছি, বলি নাই তখন, আমি দুঃখিত, আমি 1 মিনিট শেষ করে দিচ্ছি। সেটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এই বাংলাদেশটাকে যে মৌলবাদী বানানো হচ্ছে, এখানে মধ্যপ্রাচ্যে প্রচুর টাকা আসে, এখানে তুরস্ক থেকে প্রচুর টাকা আসে। তুরস্ক বাংলাদেশে 10 টাকা দিয়েনি রোহিঙ্গাদের, কিন্তু 10টা টাকাও দেয়নি, কিন্তু 20 কোটি টাকা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উন্নতি করবে। তালমে কুস্ত কালা হয়। ওই যে যারা আমাকে বলে, আমি একদিন লিখেছিলাম যে পৃষ্ঠপোষকতা ছাড়া পৃথিবীর ভালো মন্দ কোনো কাজই হয় না, অনেকে সেটা প্রতিবাদ করেছিল। ওই 20 কোটি টাকা কিন্তু মৌলবাদী সংগঠন এখানে আপনার মুসলিম ব্রাদারহুডকে সামনে আনার জন্য ওই 20 কোটি টাকা বিনিয়োগ। কেন 2 কোটি টাকা তো রোহিঙ্গাদের দিল না, বা বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি তো তারা করলো না, তুরস্ক কেন করলো না? আপনি আমাকে একটা দেশ দেখান মধ্যপ্রাচ্যে, কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব, একটা দেশ দেখান যে বাংলাদেশে বিনিয়োগ করেছে শিক্ষা খাতে অথবা শিল্পে, একটা একটা দেখান। এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে, এগুলো থেকে আবার শুধু এরা না, পৃথিবীর অন্যান্য উন্নত দেশও দেখবেন যে, আমি নাম বলতে চাই না সঙ্গতের কারণে, বাসরের নাম নিতে মানা, সেই দেশগুলো এই দেশে হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। তারা গড়ে তোলে এই জন্য না যে শেখ হাসিনাকে উচ্ছেদ ঘটাবে বা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, নো, তারা এই জন্য বিনিয়োগ করে যাতে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র করে এই মৌলবাদীদের দিয়ে তাদের ভবিষ্যৎ কোন দেশ, কোন রাষ্ট্র বা বিশ্বে কোন মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে, মৌলবাদী সন্ত্রাসী কাণ্ড ঘটিয়ে তাদের ফায়দা হাসিল করবে। কারণ আপনি তো কোনো হিন্দুকে দিয়ে আপনি তো আমেরিকা হামলা করাইতে পারবেন না, আপনি তো কোনো হিন্দুকে দিয়ে অস্ট্রেলিয়া আপনি হামলা করাইতে পারবেন না, আপনি তো কোনো খ্রিস্টানকে দিয়ে তো আপনি এত বড় ঘটনা ঘটাইতে পারবেন, যুদ্ধ নামাইতে পারবেন না, বেহেশতের কথা বলে। কিন্তু ইসলাম দিয়ে সম্ভব। মুসলমানদের নামাইতে পারবেন, যেটা পাকিস্তানে ঘটেছে এবং বাংলাদেশে ঘটতেছে। তো এটা আমাদের নিয়মিত আলোচনা করতে হবে, আরো মানুষকে মানে আরো আলোচককে নিতে হবে, পাশাপাশি এটা আমাদের কন্টিনিউ করে, এগুলো আমরা বলিই না। এগুলো আপনি যে, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নগুলো করা, এগুলো আমাদের অনেক উপস্থাপক, অনেক চ্যানেল এগুলো সাহসী পায় না কথা বলতে। এগুলো কথা বলতে হবে, কথা না বললে মানুষ সচেতন হবে না, আরেকটা কি, কথা বলে। শুধু সাহস পায় না, আরেকটা কি এরকম যে মানুষ আসলে এগুলো আলোচনায়, যে একটা দীর্ঘ আলোচনা আমরা আজকে করলাম, এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। যেমন আমি সবসময় চিন্তা করি যে একটা মানুষও যদি শোনে যেন চিন্তাটা করে। তো এরকম কি যে মানুষ এগুলো শুনতে চায় না বলে অনেকে হয়তো আলোচনা করতে চায় না, কারণ দিন মানুষ শেষে তো তো। আসলে এটা না শুনতে চাই বলে না, ভয় পায়। কে বলে শুনতে চায় না? কে বলে শুনতে চায় না? আপনি এখনই আপনি লালনের সঙ্গীতের আসর বসান রাইতের 1টার সময়, দেখি না লোক না না, আসে কিনা। বললাম যে এই যে আমরা আলোচনা করছি, এই আলোচনা যারা অনেকে, অনেক চ্যানেলগুলো আছে, আলোচনাটার অবতারণাই করে না, যে মানুষ হয়তো শুনবে না, দর্শক হয়তো আসবে না, এরকম কিছু। না আপা, এটা আমি একমত না। আমি তো বলে আসতেছি আমার, তাহলে আমি তো সবসময় প্রথা বিরোধী কথা বলি। ওই যে আপনি বললেন আমি থার্ড থার্ড আই, আমি তো সবসময় প্রথার বিরুদ্ধে, স্রোতের বিপরীতে। আমার এত তাহলে জনপ্রিয়তা কিভাবে আসলো? মানুষ শুনে না, কে বললো? কে বললো শুনে না? কিন্তু বলতে হবে, কাউকে না কাউকে শুরু, বিড়ালের গলায় ঘন্টি বাঁধেন,
সব ঠিক হয়ে যায়, কিন্তু ভয় পায়। এই ভয় থেকে বের হয়ে আসতে হবে। কেন আমরা গণজাগরণ মঞ্চে কি আপনি ছিলেন না? লক্ষ লক্ষ মানুষ কি জমায়েত হয় নাই? সেই লোকগুলো কি সব জামাত হয়ে গেছে? সেই লোকগুলো কি সব হেফাজত হয়ে গেছে? সেই লোকগুলো কি কোনোদিন হেফাজত হতে পারে? 2-4 জন ব্যতিক্রম, তারা শেখ হাসিনার উপর রাগ করে কেউ চিঙ্কু মামিজে, শেখ হাসিনা রাগ করে কেউ জামাতে, সেটা সংখ্যা বাদ দেন, ধরেন 1% চলে গেছে বা 2%। কিন্তু আমরা যে লক্ষ লক্ষ মানুষ গণজাগরণ মঞ্চে মিছিল করলাম, সেই লোকগুলো তো বাংলাদেশে বুকের বেদনা নিয়ে তারা বসে আছে, বুকে পাথর নেবে, কে বলে শুনবে না? আপনি আলোচনা শুরু করেন বা যারা করতে চায় শুরু করুক। আপনি কথা না বললে, আপনি যদি কোনো জিনিস শুরু না করেন, মানুষ তো একটু শুনতে চায়, কে বলতে চায় না? 5ই আগস্টে 6ই আগস্টে কি আওয়ামী লীগের কথা বললে কেউ শুনতো? 10 আগস্ট থেকে কেউ আওয়ামী লীগের কথা বললে শুনতো? খোদ আওয়ামী লীগের লোকই তো বিশ্বাস করতো না যে আওয়ামী লীগ। এখন দেখেন আওয়ামী লীগ মিছিল করতেছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। তারা প্রথম মাস্ক ঢেকে গেলে এখন তারা মাঠে নেমে গেছে। আপনি শুরু করলে কেউ না কেউ পক্ষে আসবে। অনেক মানুষ তো প্রস্তুত আছে আমাদের কথা শোনার জন্য, কোনো সন্দেহ নেই। অনেক মানুষ আমাদের, আমরা কি দুইজনেই কি পৃথিবীতে একমাত্র বাংলাদেশের 2 জন মানুষই কি এরকম চিন্তা করি? নো, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ আছে, আমরা তাদের কাছে হয়তো পৌঁছতে পারতেছি না। অনেকেই আছে, আমরা তাদের, অনেকে আছে পরিবার, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, চাকরির, জীবনের ভয়, বিভিন্ন কারণে চুপ থাকতে হয়। কিন্তু যখন আপনি শুরু করবেন, হয়ে যাবে। যদি গণজাগরণ মঞ্চ না হয়তো, আপনি তো ফাঁসি দিতে পারতেন না, পারতেনই না, আপনি কখনোই সম্ভব ছিল না। তো আপনাকে জনমত ধীরে ধীরে গঠন করতে, তৈরি হয়ে যাবে। আপনি কথা বলা শুরু করেন, কেউ না কেউ আমাদের কথা শুনবে। আমার ধারণা আজকে এই আমাদের আলোচনা যখন এটা আপনি আপলোড করবেন, আমি নিশ্চিত আপনাকেও ফোন করবে, আমাকেও ফোন করবে। আমার তো এখন, আমি তো এখন ফোন বন্ধ রাখতে হবে, ভয়ে এত ফোন আসে। মেসেজ তো আমি শত শত ছিল আগেই, এখন তো মনে হয় আমার মেসেজ মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আবার কালকে দেখি মেসেজ সব গায়েব হয়ে গেছে। আমি তো টেকনোলজি বুঝি না, ঠিক আছে, অনেক মেসেজ গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে যাওয়ার পরেও আজকেও দেখি 1000 উপরে মেসেজ 2 মোবাইলে। তো তাহলে আমাকে পছন্দ করে না, গালিও দেয়, যেমন গালিও দেয়, হুমকি দেয়। ধরেন 50 জন গালি দেয় 100 জন, কিন্তু আর 300 জন তো আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তা আমি কেন, কে বলে কথা শুনে না? মানুষ অবশ্যই শুনে, মানুষ শুনতে চায়, শোনার জন্য অপেক্ষায় বসে আছে। এই দেশে বুদ্ধিজীবীরা হচ্ছে বাটপার। আপনি যে আলোচনা আমি করলাম, এই আলোচনা করা দরকার ছিল এই সলিমুল্লাহ খানের, রানু মোহাম্মদের, এবং তারাই যোগ্য, তাদের কথা আরো মানুষ বেশি শুনতো। কিন্তু এখন তাদের যে চরিত্র, 2024-এর 5ই আগস্টের পরে মৌলবী আর বুদ্ধিজীবীদের চরিত্র মানুষ ধরে ফেলেছে। একদম, একদম এক্সপোজড হয়ে গেছে। এক্সপোজড হয়ে গেছে, এক্সপোজড। তারা এখন ধরা পড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি, আমি সম্ভবত এটা কার কাছে ভুলে গেছি এখন নাম, তিনি বলতেন যে যখন যোগ্যরা তাদের দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের এগিয়ে আসতে হবে। তা না হলে ধ্বংস হয়ে যাবে সমাজ এবং রাষ্ট্র। যেমন মুক্তিযুদ্ধে কারা গিয়েছিল আপা? কতজন বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধে গিয়েছিল? এটা তো অপ্রিয় হলেও সত্য, ভাষণের নাম নিতে মানে নেওয়া যাবে না। ওই আমি অনেক মুক্তিযোদ্ধার কাছে গল্প শুনেছি, তারা বলেছে যে বাউন্ডুলে বেকার অশিক্ষিত মানুষগুলি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সবার আগে। সুতরাং অনেক সময় যোগ্যদের চাইতে, বঙ্গবন্ধু কি সব পৃথিবীর সবচেয়ে বড় সেরা শিক্ষাবিদ ছিলেন? না। বঙ্গবন্ধু কি পৃথিবীর সেরা দার্শনিক ছিলেন? না। কিন্তু তিনি দায়িত্ববোধ থেকে তিনি মাঠে নেমে গেছেন। এমনকি তিনি যখন বঙ্গবন্ধু হন নাই, তার আগে বড় নেতা ছিল কারা? মৌলানা ভাসানী। কিন্তু তিনি জনগণের সাথে মিশে গিয়েছিলেন, জনগণ তার কথা শুনেছিল, তাই দেশটা স্বাধীন হয়েছে। কাউকে না কাউকে শুরু করতে, মৌলানা ভাসানীকে তো বলেছিল যে হুজুর আপনি স্বাধীনতা শুরু করেন, এটা আমরা বামপন্থীদের কাছে শুনেছি। মৌলানা ভাসানী বলতে এখনো সময় হয়নি। মৌলানা ভাসানী যখন বঙ্গবন্ধুকে সেক্রেটারি বানাইলো, আমাদের টাঙ্গাইলের শামসু, যাকে বলতে গাইরা শামসু, তিনি প্রটেস্ট করেছিলেন যে হুজুর, আমি শামসু আপনার টাঙ্গাইলে বাড়ির লোক থাকতে ওই কোনকের কোন ফরিদপুরের লোকের আপনি সেক্রেটারি বানাই, সেক্রেটারি তো কেন সেক্রেটারি, সেক্রেটারি বানাইলেন, মানে আঞ্চলিক ভাবে বলছে। উনি তো অবশ্যই শুদ্ধ মানুষ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুদ্ধ বলতেন। আমার কি বলছিল জানেন? বলছে আমার একটা মাথা, এটা আমার স্পষ্ট, এই জন্য আমি ভাসানীর প্রতি একটা কারণে কৃতজ্ঞ, তিনি বঙ্গবন্ধুকে সাধারণ সম্পাদক বানাইছিলেন। না হলে বাংলাদেশ আওয়ামী লীগ তার হাতে যাইতো না, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ভিন্ন দিকে চলে যেত। তিনি বলেছিলেন যে আমার একটা মাথা গরম মানুষ দরকার, আর এটা হলো মুজিবর। তিনি তো বঙ্গবন্ধুকে মুজিবর ডাকতেন, যে এটা হলো মুজিবর, আমি যা পারি নাই মুজিবর তা করবো। যদিও পরে ভাসানীর দর্শন, ভাসানীর চিন্তা, ভাসানীর কাজকর্ম অনেক বিতর্কিত, সেটা আলাদা প্রসঙ্গ। তাকে তিনি সেক্রেটারি বানিয়েছিলেন। তো এই যে বঙ্গবন্ধুকে, কারণ তিনি যে কাজটা করতেছিলেন, বঙ্গবন্ধু মৌলানা ভাসানীর টেম্পো, তখন তো টেম্পো ছিল 3 চাকাওয়ালা, তেল থাকতো না, ধাক্কায় ধাক্কায় নিয়ে যাইতো। এই বঙ্গবন্ধু নেতা হওয়া তো সস্তা না, হওয়া অনেক কষ্ট, অনেক ত্যাগ। তিনি শুধু জানি দেন নাই, বঙ্গবন্ধু এই দেশের জন্য যৌবন দিয়েছেন, জেলে গিয়েছেন, তার শ্রম দিয়েছেন। একটা মানুষ মাইলের পর মাইল কাঁধে, ওই মৌলানা ভাসানী তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ আর মুরব্বী পীর মানুষ, তারে বঙ্গবন্ধু ওই টেম্পো ধাক্কায় ধাক্কায় নিয়ে যেত, বেবি ট্যাক্সি ধাক্কায় নিয়ে যেত। তেল তখন তার এত পেট্রোল পাম্প ছিল না। তাহলে তিনি শুধু
যৌবন দেন নাই, পরিশ্রম দেন নাই, জীবন তো দিয়েছেনই। মানুষ শুধু জীবনটাই দেখে আপা, জীবন দেওয়া কিন্তু সহজ। আপনি ছাদ থেকে পড়ে গেলেন শেষ, কিন্তু আপনি 10 বছর জেল খাটলেন, এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনি সংসার ছেড়ে আসলেন, সন্তান ছেড়ে আপনি কাজ করলেন, এটা হলো সবচেয়ে বেশি। জীবন সামনে গেলাম, মরলাম, জান দিলাম, এটা সহজ কাজ। আমি বলছি না এই ত্যাগের দাম নাই, তা বলি না, কিন্তু এইটা কষ্টের চাইতে জেল খাটো। বঙ্গবন্ধু 14 বছর জেল খেটেছে, মারা গেছে কয় বছর বয়সে? ওই বয়সে যদি 14 বছর বাদ দেন, তার জীবন কোথায় থাকলো, তার যৌবন কোথায় থাকলো? তো এগুলো করে যেতে হবে আমাদের, নইলে মৌলানা ভাসানী যা পারেন নাই, মৌলানা ভাসানীর কাছে তিনি অযোগ্য ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু মানুষের ভাষায় কথা বলে দেশটাকে পরিবর্তন করেছেন। ওই জন্য কথা বলে যেতে হবে, কাউকে না কাউকে বিড়ালে গলায় ঘন্টি বাঁধতে হবে, কাউকে না কাউকে। তো আমাদের সেই সেটাই। কাজটা করে যেতে হবে, এবং আশা করি আমাদের দেখা দেখি, আপনার দেখা দেখি কেউ না কেউ বলা শুরু করবে। যেমন আমি আগে মনে করতাম, হাই হাই প্রথা বিরোধী মানুষ হয়, দেখলাম যে না, একজন বলে কে, ডক্টর হুমায়ুন আজাদ, কে বলে ডক্টর আহমদ শরীফ স্যার, তারপরে কে বলে তসলিমা নাসরিন। তখন আমি ভাবলাম যে তাহলে কেউ না কেউ তো বললে প্রথা বিরোধী কথা, কিন্তু এই তিনজনের যদি আমি নাম না জানতাম, আমি যদি তসলিম আপনার নাম পরে জানছি, আগে আমি প্রথা বিরোধী হয়ে গেছি ডক্টর আহমদ শরীফ হুমায়ুন আজাদের বই পড়ে পড়ে বা আর অন্যান্য বই পড়ে। তারপরে তসলিমা নাসরিন যারা মেয়ে মানুষ পায়, আমি কেন সাহস পাবো না? তা আবার উনি আমাদের মমি সিংহে, ঠিক আছে, যে আমাদের মমি সিংহে, আমিও তো মমি সিংহে, তখন তো আমরা মমি সিংহে। আমরা তা সব আমি কেন মানুষই। পাবো? হ্যাঁ, তা আমি কেন পারবো না? বলা শুরু করলাম, কি হয়েছে? বহুবার দৌড়ানি খেয়েছি, সরিষাবাড়ি ছেড়ে জামালপুর আসলাম, জামালপুর ছেড়ে ময়মনসিং থাকলাম, আবার ময়মনসিংহে দৌড় নিয়ে ঢাকায় থাকলাম, ঢাকা থেকে দৌড় খেয়ে দেশ চাললাম, সো হোয়াট? কিন্তু কাজের কাজ তো হয়ে গেছে, বিড়ালে গলায় তো ঘন্টি বেঁধে দিয়েছি। এটা আমাদের করে যেতে হবে, মৌলবাদকে ঠেকাইতে হলে কথা বলতে হবে। আমি একটা পোস্ট দিয়েছিলাম আজ থেকে 5-6 বছর আগে, যে কেউ যদি বাক স্বাধীন, কেউ যদি শুধু কথা বলে, তাহলে তার তার দর্শন প্রতিষ্ঠা হবে এবং অর্থনৈতিকভাবে সে মুক্তি পাবে। কথা না বললে সে মুক্তি পাবে না। বাক স্বাধীনতার উপরে বড় কোনো স্বাধীনতা নাই। যদি যুদ্ধ করে সব করা যায়, তাহলে আমি যুদ্ধেই নামতাম, বন্দুক নিয়েই নামতাম। দেখছি না, কথা বলাও কোনো অংশে কম না। কারণ যুদ্ধ করলে একবারে আমি যাইতে পারবো, একবারই মরতে পারবো। আর কথা বললে আমি, আর কারো মারলে আমি ঘন্টায় একজন মারতে পারবো। কিন্তু আমি যদি কথা বলি, আমি বহু মানুষের কাছে পৌঁছে যাবো, এবং পৌঁছে গেছি, এবং আমি সেটা রিটার্ন পেয়েছি। আমি বুঝতে পারতেছি এই সমাজে। আপনি শুরু করেন, এই দেশের এই দেশটাকে, এই দেশের স্বার্থে, পৃথিবীর স্বার্থে আমাদের কথা বলতে হবে। কথা বলতে পারলে পরিবর্তন আসবেই। ওয়াজ করে করে পরিবর্তন করলেন, এই ওয়াজ কি কথা বলা না? এই যে মৌলবীরা ওয়াজ করে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধরে উল্টাই ফেলাইছে এরা। পুরো মুক্তিযুদ্ধরে এখন তারা ভারতের যুদ্ধ বানাই ফেলছে, পুরো মুক্তিযুদ্ধ চুক্তিযুদ্ধ বানাই ফেলছে, বঙ্গবন্ধুকে ভিলেন বানাই ফেলছে, আওয়ামী লীগকে ভিলেন বানাই ফেলছে। শুধু কথা বলতে, কে বললে কথা বলে কাজ হয় না, বলা শুরু করেন। বরং মৌলবীদের সাথে আমাদের কথা কাজ বেশি করে। মৌলবীদের আয়োজন করতে হয়, টাকা লাগে, আমাদের কিছুই লাগে না। ওদের সাথে বরং আমরা এগিয়ে আছি। আপনার কথা যারা শুনে, তার মধ্যে 80 জনে আপনার কথা বা 50 জনের কথা মানবে, আমার কথা মানবে। মৌলবীদের কথা মানে না, মৌলবীদের কথা 5% মানে না, খোদ মৌলবী মানে না। আম, জি, আহ, অনেক ধন্যবাদ ফরিদ ভাই, চলেন আমরা কথা বলি। আর জি, বিশেষ করে অবশ্যই আমি বলবো। যেটা বললাম, আমাদের এই এই বিষয়গুলো, সমাজ, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি এবং মৌলবাদ, আম, এটা নিয়ে আমাদের মনে হয় আসলে আলোচনা করা উচিত, খুবই জরুরি। এবং এখন এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে আমাদের আসলে সাংস্কৃতিক বিকাশ যদি না হয়, তাহলে আমরা মৌলবাদকে, উগ্রবাদকে, জঙ্গিবাদকে পরাস্ত করতে পারবো না। জঙ্গিবাদ মৌলবাদকে ঠেকানোর একটাই জায়গা, সে হলো সাংস্কৃতিক বিকাশ। শুধু শিক্ষা দিয়ে হবে না। শুধু শিক্ষা শিক্ষা তো, দিলে হবে না, শুধু শিক্ষাতে হবে না, শিক্ষা সংস্কৃতি পাশ প্যারালাল, সাংস্কৃতিক একটা দুইটাই প্যারালাল রেল লাইন। জি, রেল লাইন আপনি সেটাই শুধু শিক্ষা হবে না, আপনাকে সাংস্কৃতিক বিকাশ ঘটাইতেই হবে। ঘটাতেই হবে। সাংস্কৃতিক বিকাশ ঘটে নাই বলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পরাজিত হয়েছে সাময়িক। এই একটাই অভাব বলে আমি মনে করি, না টাকার অভাব, না শিক্ষার অভাব, সাংস্কৃতিক যে আমাদের প্রপাগান্ডা বা সাংস্কৃতিক যে বিকাশ, সেটা আমরা ঘটাইতে পারিনি, বা সেটা স্থগিত হয়ে গেছে। এটাই আমাদের ব্যর্থতা। এটাকে আমাদের সামনে আবার আনতে হবে। আমাদের এই সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে হবে, বিএনপিকে বাধ্য করবো, আমরা বাধ্য এইটা করবো। আশা করা জি, যে করতেই জি, পারি। তো অনেক ধন্যবাদ ফরিদ ভাই, আবারও জি, কথা হবে ধন্যবাদ। আগামী সপ্তাহে। আপনি ভালো জি, থাকেন, সুস্থ থাকেন। সুধী দর্শক, আমরা নিশ্চয়ই, আমি জানি না, আজকের আলোচনা অনেক দীর্ঘ আলোচনা হলো, এবং আমি জানি না আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। চলুন আমরা এগুলো নিয়ে ভাবি। আমরা চেষ্টা করবো এই শোটা যদি লাইভ করা যায়, তাহলে আপনাদের কমেন্টগুলো আমরা পড়তে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চলুন আমরা পড়াশোনা করি, সমাজকে জানি, এবং আমরা বিকশিত হই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।